তো আসসালামু আলাইকুম আমার নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী ছোট ছোট ভাই ও বোনেরা, আমরা প্রথমেই শুকরিয়া জানাবো আমাদের সেই মহান রবের প্রতি যিনি আজকে আমাদের এই ক্লাসটি করার জন্য তৌফিক দান করেছেন। তো তার প্রতি আমরা শুকরিয়া জানিয়ে বলি আলহামদুলিল্লাহ। চলো আমরা এখন আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে আগাবো। আচ্ছা, তো এই স্লাইডটা তোমাদের জন্য খুব একটা জরুরি না, এটা আমি যে তোমাদের ডেসক্রিপশন বক্সে স্লাইডটা দিয়ে দিব পিডিএফ, তো সেখান থেকে দেখে নিও। আচ্ছা, এখান থেকে আমাদের পড়ার টপিক। আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমার যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়। হ্যাঁ, পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায়, যার নাম কি গতি। তো আমরা আজকে মূলত এই যে গতি যে অধ্যায়টা আছে সেই গতি অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা একদম ক্লাসের টপিকের দিকে আগাই। আচ্ছা, খেয়াল করো, আমরা এই গতি অধ্যায়টাতে মূলত কি কি জিনিস শিখব, আমরা কয়টা টপিক নিয়ে আমরা এই গতি অধ্যায়ে পড়াশোনা করব সেগুলো একটু খেয়াল করো। এখানে 8টা টপিক দেওয়া আছে। আমরা পর্যায়ক্রমে এই 8টা টপিকের জন্য 8টা আলাদা আলাদা ভিডিও আনবো থিওরি লেকচার ক্লাসগুলোর জন্য। তারপরে এই থিওরি ক্লাসগুলো যখন শেষ হবে আমরা তারপরে এই যে অধ্যায়গুলো পড়ার পর আমরা যতগুলো সূত্র পড়বো সেই সূত্রের প্রয়োগ শিখবো, কোন সূত্রটা কোথায় প্রয়োগ করা হবে সেগুলো শিখবো। তারপরে আমরা একদম সৃজনশীল সমস্যার সমাধান যেটা বলে, আমরা ধরে ধরে যে টপিক থেকে যে কয়টা বা যে কয় টাইপের আমাদের সৃজনশীল আসে আমরা সেগুলো সমাধান করব। একইভাবে যে এমসিকিউগুলা কোন টপিক থেকে কোন ধরনের এমসিকিউ আসে আমরা সেগুলোও ধরে ধরে শেষ করব। তো চলো আমরা আজকে আমাদের পড়ার টপিক গতি। আজকের পড়ার টপিক আমাদের গতি ও স্থিতি, এই টপিকটা 1 নম্বর টপিকটা। আর বাকি যে টপিকগুলো আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে পরের ভিডিওগুলোতে শিখবো, আলোচনা করব। তো চলো আজকে আমরা আমাদের যে পড়ার বিষয় গতি ও স্থিতি আমরা এটাতে ফোকাস করব। এগুলা নিয়ে আমরা পরে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা এগুলা আলোচনা করব পরের ভিডিওগুলোতে। তো চলো। আচ্ছা, তো প্রথমেই এখানে তোমরা একটা চিত্র দেখতে পারছো। সেই চিত্রতে একজন ব্যক্তি সাইকেল চালিয়ে যাচ্ছে। একজন ব্যক্তি কি করছে? সাইকেল চালিয়ে যাচ্ছে। তো তার যে এই যে সাইকেল চালিয়ে যাওয়া সেটাই কি, সেটা এক প্রকার মোশন বা গতি। সে যে এইভাবে এইদিকে সাইকেল চালিয়ে যাচ্ছে, ঠিক আছে, তার এই সাইকেল চালিয়ে যায় কি আমাদের মোশন বা গতি। তার এই সাইকেল চালিয়ে যাওয়াটাই কি এক প্রকার মোশন বা গতি। তার এই সাইকেল চালিয়ে যাওয়াটাই আমাদের এক প্রকার মোশন বা গতি। শুধু এরকম চিত্র তো আমাদের জন্য যথাযথ নয়, ঠিক আছে। তোমাদের পদার্থ বইটা যেভাবে সাজানো হয়েছে আমি সেভাবেই রাখার চেষ্টা করছি, সেই সিরিয়ালি রাখার চেষ্টা করছি যেন তোমাদের একটু সুবিধা হয়। তো একটু তোমরা ধৈর্য ধরে দেখো, আমাদের পরবর্তী সংজ্ঞাগুলা সবগুলা উদাহরণ সুন্দর করে আসবে। আচ্ছা, তো খেয়াল করো, এখান থেকে আমাদের টপিকটা শুরু, একদম এটা শুরু। এখান থেকে আমরা শুরু করব আজকের টপিক 1। তোমরা যদি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় খোলো, গতি চ্যাপ্টারটা যদি তোমরা খোলো তোমরা দেখতে পারবা তোমাদের টপিক 1টা কি, গতি ও স্থিতি। তো আজকে আমরা এই গতি ও স্থিতি নিয়ে আমরা আলোচনা করব। খেয়াল করো, আমার এখানে কি বলা আছে, যে এই লাইনটা এখানে বলা আছে যে আমাদের চারপাশে গতি ও স্থিতির অনেক ধরনের উদাহরণ রয়েছে। আচ্ছা দেখো, আমরা গতির কিছু উদাহরণ দেখব। তোমাদের বইয়ে যেভাবে দেওয়া আছে আমি সেভাবেই সাজানোর চেষ্টা করছি। তোমরা সংজ্ঞাও পাবা ও আরও সব কিছুই পাবা, একটু আস্তে ধীরে তোমরা দেখতে থাকো। যখন কেউ সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি। কি? যখন কেউ সাইকেল চালিয়ে যায় সেটি এক ধরনের গতি। আমরা ওই যে প্রথমে একটা ছবি দেখলাম সাইকেল চালিয়ে যাওয়ার, সেটাই এখানে বলা হয়েছে। যখন একটি গাড়ি চলন্ত অবস্থায় সামনের দিকে যায়, সামনে যাক পিছনে যাক যেদিকেই যাক, যদি সে চলন্ত অবস্থায় যায় সেটা এক ধরনের একটা গতি। এখানে চলন্ত গাড়ির কথা বলা হয়েছে, এখানে সাইকেল চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। খেয়াল করো, এখানে বলছে কি, যখন একটা প্লেন উড়ে যায় সেটিও এক ধরনের গতি। পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে সেটিও এক ধরনের গতি। রাইফেল থেকে যখন বুলেট বের হয় সেটিও এক ধরনের গতি। খেয়াল করো, এখানে কিছু কথা খেয়াল করো। সাইকেল চালিয়ে যায়, এই যে চালিয়ে যাওয়া, হ্যাঁ, এই যে চলন্ত অবস্থায় সামনের দিকে যায়,
একটা গাড়ি কি চলন্ত অবস্থায় সামনের দিকে যায়, চালিয়ে যাওয়া চলন্ত অবস্থায়। হ্যাঁ, এই যে প্লেন উড়ে যায়, এই যে উড়ে যাওয়া, সূর্যের চারদিকে ঘুরে, এই যে ঘুরে। তারপরে হচ্ছে কি রাইফেল থেকে যখন বুলেট বের হয়, এই যে রাইফেলটা যখন বুলেটটা যখন রাইফেলের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ সেটা গতি না। এই যে কথা বলা, চালিয়ে যায়, সাইকেল চালিয়ে যায়, গাড়ি চলন্ত অবস্থায় সামনের দিকে যায়, প্লেন উড়ে যায়, উড়ে যায়। আর হচ্ছে কি পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এই যে ঘুরে, তার যে ঘোরাটা, এটা হচ্ছে গতি। যখন রাইফেল থেকে বুলেট বের হয়, এই যে বুলেটটা যখন বের হয় তখন গতি। ঠিক আছে, এই কথাগুলা হচ্ছে তোমার কি এটার কি ওয়ার্ড। তো এই কথাগুলো যদি বুঝো তাহলে গতি ও স্থিতি তোমরা বুঝবে, ও সংজ্ঞা আসবে তোমাদের বইয়ে যেভাবে আছে, আমি একটু সেভাবেই সাজানোর চেষ্টা করছি। তোমরা একটু মনোযোগ দিয়ে ধৈর্য ধরে দেখো। আমরা হচ্ছে একদম সব কিছু ধরে ধরে শেষ করার চেষ্টা করব, আমরা একটা টপিকও রেখে যাব না। থিওরি লেকচার ক্লাসগুলোতে আমরা প্রতিটা টপিকই আমরা ভালোভাবে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা যখন সৃজনশীল বা এমসিকিউ করবো তখন আমাদের অনেক সুবিধা হবে। খেয়াল করো, একটু আগে আমরা পড়লাম গতির কিছু উদাহরণ, এখন অবশ্যই তাহলে আমাদের কি স্থিতির কিছু উদাহরণ পড়তে হবে। তাহলে আমাদের গতি আর স্থিতি বিষয়টা কি সেটা সম্পর্কে একটু একটু আমাদের এক ধারণা হবে যে গতি আর স্থিতি আসলে কি। ঠিক আছে, খেয়াল করো। তো এখানে আছে স্থিতির কিছু উদাহরণ। যেমন এক নম্বরে দেওয়া আছে টেবিলের উপর রাখা বই স্থিতির উদাহরণ। টেবিলের উপর রাখা বই কি স্থিতির একটি উদাহরণ। আচ্ছা, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছপালা, এই যে গাছপালা, ঘরবাড়ি, ল্যাম্পপোস্ট হচ্ছে কি স্থিতি। এগুলা হচ্ছে কি স্থিতি। এগুলা কেন স্থিতি খেয়াল করো, এখানে চালিয়ে যাওয়া, ঘুরে যাওয়া, ঘুরন্ত, উড়ন্ত, উড়ে যাওয়া প্লেন, এরকম কোনো কথা আছে না, এরকম কোনো কথা নেই। এখানে সুন্দর করে বলছে দাঁড়িয়ে থাকা, মানে কি এটা দাঁড়িয়ে আছে, এটা নড়াচড়া করছে না বা এর কোনো হালচাল হচ্ছে না। ঠিক আছে, কিন্তু আগের যে আগেরগুলাতে কয়েকটা কথা ছিল, সেগুলো কি এই যে সাইকেল চালিয়ে যায়, চালিয়ে যাওয়া, চলন্ত, উড়ে যাওয়া, ঘুরে, আর হচ্ছে কি ওই যে বের হয়ে যাওয়া, এগুলা হচ্ছে কি এই কথাগুলা। দেখো এখানে এই কথাগুলো আছে, কিন্তু আর স্থিতিতে দাঁড়িয়ে থাকা মানে কি সে দাঁড়িয়ে থাকবে। তো এগুলা হচ্ছে কি গতি ও স্থিতির আমরা কিছু উদাহরণ আমরা দেখলাম। আচ্ছা, খেয়াল করো, একটু খেয়াল করো। আচ্ছা, গতি আর স্থিতির উদাহরণ জানা, উদাহরণ বোঝাই বুঝে আমাদের গতি আর স্থিতি বিষয়টা বোঝার জন্য যথেষ্ট না, যথেষ্ট না। কেন যথেষ্ট না? কারণ পদার্থবিজ্ঞান কি চায়? পদার্থবিজ্ঞান চায় প্রতিটা বিষয়ের জন্য একটা সুন্দর সংজ্ঞা। পদার্থবিজ্ঞান কি চায়? শুধু উদাহরণ চায় না। পদার্থবিজ্ঞান প্রথমে যেটা চায় সেটা চায় হচ্ছে প্রথমে ওই বিষয়টাকে সুন্দর একটা সংজ্ঞা দিতে হবে, তারপরে ওই বিষয়টাকে প্রমাণ করার জন্য বাস্তবসম্মত আমাদের কিছু উদাহরণ দিতে হবে। তখন হচ্ছে পদার্থবিজ্ঞান ওই বিষয়টাকে সমর্থন করবে ভালোভাবে, যথাযথ সমর্থন করবে। তো চলো, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এই গতি আর স্থিতির এমন যথাযথ সংজ্ঞা কি হতে পারে? গতি আর স্থিতির যথাযথ সংজ্ঞাটা কি হতে পারে? তো চলো আমরা গতি আর স্থিতির যথাযথ সংজ্ঞা নিয়ে আমরা আলোচনা করব। এখানে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে খেয়াল করো, গতি কাকে বলে। এখানে কি লেখা আছে? এখানে বলা আছে যে গতি কাকে বলে। তো তোমরা এই যে সংজ্ঞাটা এটা একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। এখানে বলা হয়েছে যে পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে কি সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো নির্ধারিত বস্তুর অবস্থানের পরিবর্তন হলে কি হলে অবস্থানের পরিবর্তন হলে সেই সময়ে সেই নির্ধারিত বস্তুর অবস্থাকে গতি বলা হয়, আর যে বস্তুটিকে গতিশীল বস্তু বলা হয়। এই সংজ্ঞাটা হচ্ছে একদম সাজালো গোছানো একটা সংজ্ঞা। এটা একটু বড় বড় লাগে, কিন্তু খেয়াল করো তোমরা, আমি এটা ভেঙে বুঝিয়ে দিই। পারিপার্শ্বিক বস্তুর সাপেক্ষে মানে কি পরিবেশের কোনো একটা বস্তুর সাপেক্ষে, সেটা যে কোনো বস্তু হতে পারে। পরিবেশের কোনো একটা বস্তুর সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে, দেখো সময়টা পরিবর্তন হচ্ছে, অনর্গল পরিবর্তন হচ্ছে, এই কারণে সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো নির্ধারিত বস্তুর অবস্থানের পরিবর্তন হলে কোনো নির্ধারিত বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, হ্যাঁ,
অবস্থানের নির্ধারিত বস্তুর অবস্থানের পরিবর্তন হলে, কিসের অবস্থানের পরিবর্তন হলে, হ্যাঁ সেই সময়ে সেই নির্ধারিত বস্তুর অবস্থাকে, বস্তুর কাকে, বস্তুর অবস্থাকে গতি বলে, বস্তুর অবস্থাকে গতি বলা হয়, বস্তুর অবস্থাকে গতি বলা হয়। আচ্ছা, আর বস্তুটিকে গতিশীল বস্তু বলা হয়। বস্তুর অবস্থা হচ্ছে কি, এই যে অবস্থাটা, এই অবস্থাতে হচ্ছে মূলত গতি। আর যে বস্তুটা যখন গতিতে থাকবে তখন হচ্ছে বস্তুটা গতিশীল বস্তু। বস্তুর ভিতরে যখন গতি ঘটবে, বস্তুতে যখন গতি ঘটবে তখন বস্তুটিকে গতিশীল বস্তু বলা হবে। আচ্ছা, খেয়াল করো একটু আমরা খুব সহজ কথায় এই যে নিচের যে সংজ্ঞাটা আছে আমরা সেটার মাধ্যমে গতি ও স্থিতি বিষয়টা বোঝার চেষ্টা করব। খেয়াল করো, এখানে বলা আছে সহজ কথায় যে সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাই হলো গতি। এটা একদম ছোট একটা কথা। খেয়াল করো যে সময়ের পরিবর্তনের সাথে সাথে, এই কথাটা যদি তোমরা কখনো মিস করে যাও সংজ্ঞা লেখার সময় বা কোনো একটা টপিক তোমরা যখন বর্ণনা করবা, সেটা বর্ণনা করার সময় যদি তোমরা এই কথাটা তোমরা স্কিপ করে চলে যাও তাহলে হচ্ছে তোমাদের সংজ্ঞাটা অতটা ভালো হবে না বা স্বয়ং সম্পূর্ণ হবে না। সেটা হচ্ছে কি, সময়ের সাথে সাথে বা সময়ের পরিবর্তনের সাথে সাথে, এই কথাটা এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে এই কথাটা মিস বা স্কিপ করা যাবে না। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাই হলো কি, গতি। অবস্থান পরিবর্তন হওয়ার ঘটনাই হলো গতি। খেয়াল করো, প্লেন যখন উড়ে যাবে সে কি করবে, বাংলাদেশ থেকে সিঙ্গাপুর বা অন্য কোনো একটা জায়গায় যাবে, তার অবস্থান পরিবর্তন করবে। সাইকেল যখন সে চালিয়ে যাবে সে অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। পাখি যখন উড়ে যাবে সে পাখি অবশ্যই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, মানে কি পাখির তো অবস্থান পরিবর্তন হচ্ছে। দেখো তো খেয়াল করো, এটার আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে এটা আমরা বোঝার চেষ্টা করি। খেয়াল করো, এই যে বস্তুটা, ঠিক আছে, এই বস্তুটা এ পজিশনে আছে, ঠিক আছে, পরবর্তী 5 মিনিট সময়ে এই বস্তুটা কি করলো, হ্যাঁ গড়িয়ে এই বি পজিশনে আসলো। কয় মিনিট সময়ে, পরবর্তী 5 মিনিট সময়ে 5 মিটার দূরত্ব অতিক্রম করছে। এই বস্তুটা এ পজিশন থেকে ছিল এ পজিশনে। আচ্ছা, সে পরবর্তী 5 মিনিট সময়ে কি করছে, গড়িয়ে 5 মিটার দূরত্ব অতিক্রম করে এই বি পজিশনে আসছে। খেয়াল করো, সে কি করছে, সময়ের পরিবর্তন হচ্ছে কয় মিনিট, 5 মিনিট। সে তার অবস্থান পরিবর্তন করছে কত, 5 মিটার অতিক্রম করে সে এ পজিশন থেকে বি পজিশনে আসছে। ঠিক আছে, তাহলে কি করছে, বস্তুটা সময়ের পরিবর্তনের সাথে সাথে তার অবস্থানে পরিবর্তন করছে। সে ছিল এখানে আর সে আসছে এখানে। বস্তুটা কি করছে, তার অবস্থান পরিবর্তন করছে না, বস্তুটা অবশ্যই তার অবস্থান পরিবর্তন করছে। এই যে সময়ের সাথে সাথে সে এখান থেকে এখানে গেল, তার অবস্থানটা পরিবর্তন করলো। এই বস্তুটা কি, হ্যাঁ এই বস্তুটা হচ্ছে কি একটা গতিশীল বস্তু। আর অবস্থান পরিবর্তন যে করছে, খেয়াল করে একটু, এই যে এতটুকু সময় সে, এই যে 5 মিনিট সময় সে তার কি করছে, অবস্থান পরিবর্তন করছে। এই 5 মিনিট সময় বস্তুটা গতিশীল বস্তু। 5 মিটার দূরত্ব অতিক্রম করা পর্যন্ত সে কি ছিল, গতিশীল বস্তু। সে আবার এখানে গিয়ে থেমে গেছে, তখন আর গতিশীল নাই। এই যে এতটুকু যে এই যে ব্রেকেটের ভিতরে যে আমাদের যতটুকু ঘটনা ঘটছে, এই 5 মিনিট, এই 5 মিটার, এই 5 মিনিট সময় পর্যন্ত বস্তুটা ছিল গতিশীল। আর বস্তুর অবস্থা ছিল গতি। সে যে গড়িয়ে যাচ্ছে এইভাবে, যে সে গড়িয়ে এইভাবে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে, গড়িয়ে যাওয়ার অবস্থাটাই হচ্ছে গতি। আর বস্তুটা হচ্ছে গতিশীল বস্তু। আচ্ছা, তো আশা করি যে গতি কাকে বলে এটা তোমাদের বোঝা হয়ে গেছে। তো আমি আবার একটু রিপিট করি, সময়ের পরিবর্তনের সাথে সাথে, সময় যদি পরিবর্তন হয়, সময় পরিবর্তন হচ্ছে একটা বস্তুর অবস্থানে পরিবর্তন হচ্ছে, তার মানে এখানে আমাদের গতি আছে। সময় পরিবর্তন হচ্ছে বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে, এখানে গতি আছে, তাহলে বস্তুটা গতিশীল বস্তু। সময়ের পরিবর্তন, অবস্থান পরিবর্তন, এখানে গতি আছে এবং বস্তুটা গতিশীল বস্তু। এতটুকু মনে রাখো, সময়ের পরিবর্তন, অবস্থানের পরিবর্তন সেটা গতি, সময় পরিবর্তন, অবস্থান পরিবর্তন সেটা গতি। আচ্ছা, খেয়াল করো, আচ্ছা দেখো আমরা গতির কিছু উদাহরণ দেখি। এখানে বলা আছে কি যে চলন্ত বাস। আচ্ছা, এই যে দেখো চলন্ত কথা আছে, উড়ন্ত পাখি, চলন্ত বাস, উড়ন্ত পাখি, ঘড়ির কাঁটা,
সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তন। খেয়াল করো, ঘড়ির ব্যাটারি যতক্ষণ শেষ না হবে এটা চলতেই থাকবে। আর এই যে পৃথিবী যে সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, এটা যতক্ষণ পর্যন্ত কেউ না থামাবে বা আল্লাহ তাআলা যদি না থামায়, এই পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে ঘুরতেই থাকবে। এই যে ঘুরতেই থাকা এটাই হচ্ছে কি গতি। এই যে কথাগুলো চলন্ত উড়ন্ত, ঠিক আছে, ঘড়ি কাঁটার গতি, এগুলো হচ্ছে কি আমাদের গতির উদাহরণ। আবার ঘড়িটা যদি থেমে থাকে তখন তার গতি হবে না। ঘড়ি কাঁটা যদি থেমে থাকে, ব্যাটারি শেষ হয়ে গেলে, সেটা তো আর গতি হবে না। গতি হবে না। তো সময় পরিবর্তন, অবস্থান পরিবর্তন, সেটা গতি, আর বস্তুটা গতিশীল বস্তু। সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন, সেখানে গতি আছে। আর যেখানে গতি আছে সেখানে বস্তুটা যতক্ষণ গতি আছে ততক্ষণ বস্তুটা গতিশীল বস্তু। আচ্ছা, আমরা গতি পড়লাম, এখন আমরা পড়বো কি স্থিতি কাকে বলে। এই যে স্থিতি কাকে বলে, খেয়াল করো। আমাদের যে গতির সংজ্ঞা ছিল আর স্থিতির যে সংজ্ঞা, ঠিক আছে, এটা হুবহুব সেম কিন্তু বিপরীত। গতি আর স্থিতি সংজ্ঞাটা একদম সেম, হচ্ছে কি বিপরীত। ওইখানে সময়ের সাথে অবস্থান পরিবর্তন হলে আর এখানে সময়ের সাথে অবস্থান পরিবর্তন না হলে। সময়ের সাথে গতিতে কি হয় খেয়াল করো একটু, আমরা বলি গতিতে অবস্থান পরিবর্তন হয়, পরিবর্তন হলে কথা আসে। হ্যাঁ, অবস্থান পরিবর্তন হলে সেটা গতি। আর স্থিতি হচ্ছে কি অবস্থান পরিবর্তন না হলে। গতি মানে অবস্থান পরিবর্তন হলে, আর স্থিতি মানে অবস্থান পরিবর্তন না হলে। কি সময়ের সাথে এই দুইটাই আমাদের তুলনা করতে হবে। কি দুইটাকে তুলনা করতে হবে আমাদের সময়ের সাথে। গতি সময়ের সাথে অবস্থান পরিবর্তন হলে গতি, আর সময়ের সাথে অবস্থান পরিবর্তন না হলে সেটা কি স্থিতি। এই বিষয়টা একটু বুঝলেই গতি আর স্থিতি বিষয়টা কি সেটা আমার মনে হয় বোঝা হয়ে যাওয়ার কথা। খেয়াল করো, আমরা উপরের সংজ্ঞাটা পারিপার্শ্বিক বস্তু সাপেক্ষে, মানে পরিবেশের কোনো বস্তু সাপেক্ষে। আচ্ছা, সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো নির্ধারিত বস্তুর অবস্থানের পরিবর্তন না হলে, এই যে খেয়াল করো, অবস্থানের পরিবর্তন না হলে, হ্যাঁ, সেই নির্ধারিত বস্তুর অবস্থাকে স্থিতি বলে। বস্তুর অবস্থাটা হচ্ছে কি স্থিতি, আর বস্তুটা স্থিতিশীল বস্তু। একটা কথা মনে রাখবা, বস্তুর অবস্থা হচ্ছে স্থিতি আর বস্তুটি গতিশীল বস্তু। তো খেয়াল করো, এখানে আমরা ওই যে আগে আমরা একটা চিত্র আঁকে উদাহরণ দিলাম না, গতির একটা বস্তু এই পজিশন থেকে বি পজিশনে যায়, পরবর্তী 5 মিনিট সময়ে 5 মিটার দূরত্ব অতিক্রম করে। সেই উদাহরণটা আমরা আবার খেয়াল করো, এই যে বস্তুটা সেটা এই পজিশনে ছিল, পরবর্তী 5 মিনিট সময়ে কি করছে, সে এখানে আসে নাই। সময় ঠিকই পরিবর্তন হয়েছে, 5 মিনিট সময় তো ঠিকই পরিবর্তন হচ্ছে, কিন্তু বস্তুর অবস্থান পরিবর্তন হচ্ছে না। সে এই যে পজিশনে ছিল, সে এই পজিশনে রয়ে গেছে। সে আর কি করে নাই, এইভাবে যে গড়িয়ে যে সামনে যাবে, এই গড়িয়ে সামনে যাবে, সে কি করে নাই, সে গড়ায় নাই, সে গড়িয়ে সামনে যায় নাই। এই বস্তুটা এখানে এই পজিশনেই রয়ে গেছে। সময় ঠিকই পরিবর্তন হয়েছে, সে কোনো দূরত্ব অতিক্রম করে নাই, সে কোনো অবস্থান পরিবর্তন করে নাই। সে যে অবস্থানে ছিল সে সেই অবস্থানেই আছে। সে আর কি করে নাই, সামনের দিকে আগাইয়া এই বি পজিশনে আসে নাই। তার যে এই এ পজিশনের থেকে যাওয়া, কিন্তু সময়টা ঠিকই পরিবর্তন হয়েছে। সময় ঠিকই পরিবর্তন হচ্ছে, তার অবস্থান পরিবর্তন হয় নাই। ঠিক আছে, যেখানে অবস্থান পরিবর্তন হবে না সেখানে গতি হবে না, যেখানে অবস্থান পরিবর্তন হবে না সেখানে গতি হবে না। তার মানে এখানে গতি হয় না, তার মানে এটা অবশ্যই স্থিতি। ঠিক আছে, সে স্থির রয়েছে, তার অবস্থান বদলায় না, এই কারণে সে কি স্থিতিতে রয়েছে। বস্তুর অবস্থাটা কি, তার অবস্থা হচ্ছে স্থিতি, আর বস্তুটি হচ্ছে কি স্থিতিশীল বস্তু। আমরা স্থিতি আর স্থিতিশীল নিয়ে আরেকটু কথাবার্তা আমরা বলবো। খেয়াল করো, এইখানে বলা আছে কিছু উদাহরণ, খেয়াল করো আমরা দেখি।
ঘরবাড়ি, গাছপালা, পাহাড়, টেবিল, চেয়ার, বই, রাস্তা, ল্যাম্পপোস্ট ইত্যাদি। তুমি কি কখনো দেখছো যে প্লেন যেভাবে উড়ে যায়, সাইকেল যেভাবে চলে যায়, তোমার ঘরবাড়ি ওইভাবে চলে যায়, গাছপালা চলে যায়, পাহাড় চলে যায়, টেবিল, চেয়ার, বই এগুলাও চলে যায় না? এগুলা যেখানে, এই গাছপালা যেখানে জন্মায় সেখানেই থাকে। ঘরবাড়ি, আমরা যেখানে ঘর বানাই ঘর সেখানেই থাকে। চেয়ার, টেবিল, বই এগুলো যদি কেউ না সরে এগুলো ওইখানেই থাকবে। তার মানে এগুলো হচ্ছে কি, তার অবস্থান পরিবর্তন করতে পারে না সময়ের সাথে সাথে। এগুলো হচ্ছে কি আমাদের স্থির বস্তু বা স্থিতির উদাহরণ। আচ্ছা চলো, তো স্থিতি আশা করি বোঝা হয়ে গেছে। সময়ের সাথে সাথে কথাটা কখনো তোমরা স্কিপ করো না, কোনো সূত্রে, কোনো সংজ্ঞায় না, কোনো কিছু বর্ণনা করার সময় না, এই কথাটা তোমরা স্কিপ করো না, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা। এই যে যতক্ষণ পর্যন্ত অবস্থান না বদলায়, কি করে না? অবস্থান না বদলায়, এই যে কথাটা, যতক্ষণ পর্যন্ত অবস্থান না বদলায়, যতক্ষণ পর্যন্ত অবস্থান না বদলায় ততক্ষণ পর্যন্ত কি হয় না? গতি হয় না। অবস্থান বদলাবে না, গতি হয় না। অবস্থান বদলাবে না, গতি হবে না। অবস্থান বদলাবে না, গতি হবে না। অবস্থান এই যে কি না বদলায়, যতক্ষণ পর্যন্ত অবস্থান না বদলায় ততক্ষণ পর্যন্ত গতি হবে না। আর তাহলে কি, আর যদি অবস্থান বদলায় তাহলে গতি। তাহলে অবস্থান পরিবর্তন আর অপরিবর্তনই হচ্ছে কি গতি বা স্থিতি। সময়ের সাথে অবস্থান পরিবর্তন, অপরিবর্তন মানে কি পরিবর্তন হচ্ছে না, সময়ের সাথে অবস্থান পরিবর্তন আর অবস্থান না পরিবর্তন, এই দুইটাই হচ্ছে কি আমাদের গতি বা স্থিতি। যেমন খেয়াল করো, এই যে আমার মার্কারটা, সে যদি পরবর্তী 5 মিনিট সময় এখানে এভাবে আমি ধরে রাখি, তাহলে এই মার্কারটা হচ্ছে কি একটা স্থির বস্তু বা একটা স্থিতিশীল বস্তু, এটা স্থিতিতে রয়েছে। আচ্ছা, আর যদি এটাকে আমি এইভাবে ধাক্কা দিয়ে চালিয়ে চালিয়ে এভাবে এইখানে নিয়ে যাই 1 মিনিট সময়ে, আবার এখানে গিয়ে থেমে গেলাম, এই 1 মিনিট সময় পর্যন্ত মার্কারটা একটা কি গতিশীল বস্তু, মার্কারের অবস্থা এভাবে, এই যে আমি যে ধাক্কায় তাকে আনতাছি, এই যে তাকে যে নিয়ে যাওয়ার অবস্থাটা, এই অবস্থাটা ছিল কি হ্যাঁ গতি, এই অবস্থাটা গতি, আর মার্কারটা ছিল কি গতিশীল বস্তু। কতক্ষণ? পরবর্তী 1 মিনিট, আমি 1 মিনিট এখানে আনছি, তারপরে আবার থেমে গেছে, তখন এটা একটা স্থির বস্তু, তার অবস্থা আবার যদি কেউ না, আমি তো এখান থেকে আর না সরাই, এখানে যদি ধরে রাখি, তাহলে এটা স্থির বস্তু, এর অবস্থা স্থিতিশীল হয়ে যাবে। আচ্ছা, তো এই কথা দুইটা তোমরা যদি বুঝো, স্থিতি আর গতি কি, এটা তোমাদের বুঝে যাওয়ার কথা। তোমাদের বই যেভাবে আছে, আমি আমার লেকচার স্লাইডগুলো ওইভাবে রাখার চেষ্টা করছি, এই কারণে হচ্ছে প্রথমে সংজ্ঞা না দিয়ে উদাহরণ আসছিল। খেয়াল করো, ঘাবড়ানোর কিছু নাই, তোমাদের বই যেভাবে আছে আমি সেভাবেই রাখবো, কিন্তু প্রতিটা টপিক সংজ্ঞা সহকারে, সুন্দর উদাহরণ সহকারে তোমাদের আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। চলো, আচ্ছা খেয়াল করো, আমরা পড়তেছি হচ্ছে আজকে পদার্থবিজ্ঞান 2য় অধ্যায়, যার নাম হচ্ছে গতি। এই গতির 8টা টপিকের মধ্যে আমরা হচ্ছে আমাদের লেকচার ক্লাস 1, আজকের এই লেকচার ক্লাস 1 আমরা পড়তেছি হচ্ছে গতি আর স্থিতি নিয়ে, যেটা তোমাদের বইয়ের টপিক 1। তো এই গতি আর স্থিতি পড়তে গিয়ে আমরা যদি মনে করি যে গতি আর স্থিতির সংজ্ঞা আর উদাহরণ জানাই কি গতি আর স্থিতি বিষয়টা পুরোপুরি জানার জন্য যথেষ্ট, না, একদমই না। কেন না? খেয়াল করো, এই গতি আর স্থিতির সাথে আরও অনেকগুলা কথা জড়িত আছে, সেইগুলা যদি তোমরা খুব ভালোভাবে জেনে যাও, তবেই তোমাদের গতি আর স্থিতি বিষয়টা কি, ঠিক আছে, কতটা মজার, এটা তোমাদের পুরোপুরি তখন তোমরা বুঝতে পারবা। তো খেয়াল করো, আমরা এই যে টপিকগুলা বা এই যে বিষয়গুলা, স্থির বা স্থিতিশীল, এই যে একটা কথা, স্থির বা স্থিতিশীল, এটা নিয়ে আমরা আলোচনা করব। তারপর আছে গতি বা গতিশীল, এটা নিয়েও আমরা আলোচনা করব। আপেক্ষিক গতি, এই যে কথাটা আপেক্ষিক গতি, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। আপেক্ষিক গতি, খেয়াল করো, তোমরা যখন আমার কেউ ভিডিওটা দেখতেছো, এই আপেক্ষিক গতি, তখন এটা তোমরা খুব ভালো করে নোট করে রাখো। আপেক্ষিক গতি, অবস্থান, তারপর হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো, প্রসঙ্গ বিন্দু, স্থির বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, এই যে 3টা কথা, প্রসঙ্গ বিন্দু বা স্থির বিন্দু বা প্রসঙ্গ কাঠামো, এই 3টা কথাই হচ্ছে কি আমাদের একটা কথা, মানে একটা টপিক, জাস্ট 3টা নাম কিন্তু একই বিষয়। খেয়াল করো, তো এই যে আমাদের টপিকগুলা, এইটাও হচ্ছে গুরুত্বপূর্ণ, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো বা স্থির বিন্দু, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। তো এগুলা হচ্ছে আমরা এখন আলোচনা করব, এগুলা না জানলে আমাদের গতি স্থিতি বিষয়টার জন্য যথেষ্ট হইতো না, ঠিক আছে। তো চলো এই বিষয়গুলো আলোচনা করা যাক, যে
স্থির বা স্থিতিশীল, গতি বা গতিশীল, আপেক্ষিক গতি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। তারপরে হচ্ছে অবস্থান, প্রসঙ্গ, কাঠামো, স্থির বিন্দু বা প্রসঙ্গ বিন্দু। এই টপিকটা হচ্ছে কি অনেক গুরুত্বপূর্ণ গতি আর স্থিতি বিষয় ভালোভাবে জানার জন্য। তো চলো আমরা আমাদের পরবর্তী, আচ্ছা আমরা প্রথমে বলছিলাম যে গতি, স্থির বা স্থিতিশীল নিয়ে আমরা আলোচনা করব। স্থির বা স্থিতিশীল নিয়ে আলোচনা করব। এই স্থির হচ্ছে কি সময়ের সাথে অবস্থান না হয়। এই দেখো এক কথায় সময়ের সাথে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন না হয় হচ্ছে কি স্থির। হ্যাঁ, না হলে বস্তুটা কি স্থির। সময়ের সাথে যদি অবস্থান পরিবর্তন না হয় তাহলে বস্তুটা কি স্থির। খেয়াল করে এই যে টেবিল, এই বইগুলা, ঠিক আছে, এই বইগুলা এইগুলা খেয়াল করো, এই যে টেবিলের উপর বইগুলা রাখা আছে, এগুলা যদি কেউ না সরায়, এই বইগুলার ক্ষমতা আছে, বা এই যে কলমের ঝাড়, এটা কি ক্ষমতা আছে সেইখান থেকে সরে যাবে? না, সরে যাবে না। সে তার অবস্থান বদলাইতে পারবে না, সে কি এখানে স্থিরই থাকবে। ঠিক আছে, তার অবস্থান যে বদলাইতে পারবে না, এটাই হচ্ছে তার কি স্থির, এটাই হচ্ছে কি স্থির। আর এখানে বলছে কি স্থিতিশীল বস্তুর একটা বিশেষ ধর্ম। কি স্থিতিশীল বস্তুর একটা বিশেষ ধর্ম। কেমন বিশেষ ধর্ম? খেয়াল করো, এটা হচ্ছে এই যে এই বস্তুটা যদি কেউ না সরায়, এই বইটা যদি কেউ না সরায়, সে এখানেই থাকতে চাবে, সে এখানেই থেকে যাবে। এই যে এখানে থেকে যাবে, আর এখানে থেকে যাওয়াটাই হচ্ছে কি স্থিতিশীল। থেকে যাওয়াটাই হচ্ছে কি স্থিতিশীল। একটা স্থির বস্তু সবসময় স্থির থাকতে চায়, এটা হচ্ছে কি তার ধর্ম, যার নাম হচ্ছে কি স্থিতিশীল। যার নাম হচ্ছে কি স্থিতিশীল, এটা বস্তুর একটা ধর্ম। আমরা ইভেন যদি আমরা চিন্তা করি পুরো টেবিলটা, তোমার এই পুরো পড়ার টেবিলটা, ঠিক আছে, ধরো তোমার রুমের এক কর্নারে আছে, তুমি যদি টেবিলটা না সরাও তাহলে টেবিলের ক্ষমতা আছে সে তার অবস্থান পরিবর্তন করতে পারবে না। তার মানে টেবিল স্থির অবস্থায় আছে, যেহেতু অবস্থান পরিবর্তন করতেছে না, স্থির অবস্থায় আছে। আবার এটা যে কেউ না সরায়, সারা জীবন যদি কেউ না সরায়, সে সারা জীবন ওইখানেই থেকে যাবে। তার ওইখানেই যে থেকে যাবে, এই থেকে যাওয়াটাই হচ্ছে কি স্থিতিশীল। থেকে যাওয়াটাই হচ্ছে কি থেকে যাওয়াটাই হচ্ছে স্থিতিশীল, বা এখানে থেকে যাবে, এই থেকে চাওয়াটাই হচ্ছে স্থিতিশীল। এখানে আর বেশি কিছু বলার কি নাই, এটুকু জাস্ট মনে রাখো। হচ্ছে স্থিতিশীল যে ধর্মের কারণে স্থির বস্তু সারা জীবন স্থির থাকতে চায়, সেটাই হচ্ছে কি স্থিতিশীল ধর্ম। স্থির বস্তু যে ধর্মের কারণে সবসময় স্থির থাকতে চায়, তাকে স্থিতিশীল বলে। একইভাবে কোনো একটা বস্তু যদি যে ধর্মের কারণে সারা জীবন গতিতে থাকতে যাবে, সেটাই হচ্ছে কি তার গতিশীল ধর্ম। খেয়াল করো, আমরা জানি কি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, মানে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, অনর্গল ঘুরতেছে। এটা আমরা ছোটবেলায় পড়ছি যে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। খেয়াল করো, এটা ঘুরতেছে তো অনর্গল ঘুরতেছে। এটাকে যতক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ তাআলা না থামাবেন, ততক্ষণ পর্যন্ত পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেই থাকবে। এই যে তার যে ঘুরতে থাকতে চাওয়াটা, মানে এই যে গতিতে থাকতে চাইতেছে, সে কি সবসময় গতিতে থাকতে চাইতেছে যতক্ষণ মতো কেউ না থামাইতেছে। এই যে গতিতে থাকতে চাওয়াটাই, এই ধর্মটাই হচ্ছে কি তার থাকতে চাওয়াটাই, এই চাওয়াটাই হচ্ছে কি তার এই যে গতিশীল ধর্ম তার। আর খেয়াল করো, আরেকটা আছে আমাদের এই যে হৃৎপিণ্ড। এই যে আমাদের হৃৎপিণ্ডটা অনর্গল কি হচ্ছে, কম্পিত হচ্ছে, হৃদস্পন্দন হচ্ছে, হৃৎপিণ্ডটা কম্পিত হচ্ছে অনর্গল। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ না মারা যায়, ততক্ষণ পর্যন্ত তার হৃৎপিণ্ডটা কি কম্পিত হতেই থাকে। এই যে কম্পিত হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত কেউ না থামবে। এই হতেই থাকবে হচ্ছে কি তার গতিশীল ধর্ম। তার মানে কি গতিশীল ধর্ম। তাহলে কোনো একটা বস্তু, চলতে থাকা বস্তু যে ধর্মের কারণে সবসময় চলতে থাকতে চায়, সেটাই হচ্ছে কি তার গতিশীল ধর্ম। মানে একটা চলমান বস্তু সবসময় চলতে থাকবে, যে ধর্মের কারণে সবসময় চলতে থাকবে, সেটাই হচ্ছে কি তার গতিশীল ধর্ম, তার গতিশীল ধর্ম। তো আশা করি এটা বোঝা হয়ে গেছে, কারণ পৃথিবী ঘুরতেই আছে, এখনো ঘুরতেই আছে, এটা কোনো থামার নাম নিচ্ছে না। তো এই যে ঘুরতে থাকতে চাওয়া, হ্যাঁ, চলতে থাকতে চাওয়া, এটাই হচ্ছে কি হ্যাঁ গতিশীল। স্থির থাকতে চাওয়া, ওটা হচ্ছে কি স্থিতিশীল। আচ্ছা, তোমাদের বলছিলাম না যে আপেক্ষিক গতি টপিকটা অনেক গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক গতি আর স্থিতি বা গতি অধ্যায় পড়ার সময়। তো আপেক্ষিক গতি, ও আচ্ছা, আমি তোমাদের হচ্ছে স্লাইডগুলা আমি যেভাবে পড়াইতেছি এইভাবেই তোমাদের আপলোড করে দিব।
আমি যে বিষয়গুলো বোর্ডে লিখি তো তোমরা সেইগুলা সেই স্লাইডে লিখে রেখো, স্লাইড নাম্বার 1, 2 দিয়ে তোমরা লিখে রেখো। পরে যখন স্লাইডটা বের করবা সেটার সাথে মিলাইয়া যখন তোমরা রিভাইজ করবা তোমাদের কাছে এই বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। স্লাইড দিয়ে দিব তোমাদের ডেসক্রিপশন বক্সে, সেটা নিয়ে চিন্তা করার কিচ্ছু নাই। শুধু তোমরা এখন মন দিয়ে বোঝার চেষ্টা করো। এখানে বলা আছে কি আপেক্ষিক গতি। তোমরা যখন তোমাদের বইটা খুলবা তোমরা দেখতে পারবা যে আপেক্ষিক গতি নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তো সেই বিষয়টাকে আমি তোমাদের একটু ভালো করে বোঝানোর জন্য এখানে উপস্থাপন করছি যে আপেক্ষিক গতি। খেয়াল করে একটু আমরা জানি যে পদার্থবিজ্ঞান চায় প্রতিটা বিষয়কে সুন্দর একটা সংজ্ঞার আওতায় আনতে হবে। প্রথমে প্রতিটা বিষয়কে পদার্থবিজ্ঞান একটা সুন্দর সংজ্ঞার আওতায় আনবে, তারপরে উদাহরণ দিবে প্রমাণস্বরূপ। তো এখানেও সেই ঘটনাই ঘটবে। তো যখন কোনো একটি নির্ধারিত বস্তুর গতি মানে একটা বস্তুকে অবশ্যই নির্ধারণ করে নিতে হবে। আচ্ছা, অন্য একটি নির্ধারিত বস্তুর গতির তুলনায় নির্ধারণ করা হয়। একটি নির্ধারিত বস্তুর গতি অন্য আরেকটা নির্ধারিত বস্তুর গতির তুলনায় নির্ধারণ করা হয়। বুঝো কথাটা যে একটি নির্ধারিত বস্তুর গতি মানে ওই বস্তুটার গতি, হ্যাঁ, ওই বস্তুটা তুমি যে বস্তুটা নির্ধারণ করছো ওই বস্তুটার গতি তুমি অন্য আরেকটা বস্তুকে নির্ধারণ করবা। অন্য আরেকটা বস্তুর গতির তুলনায় তুমি কি ওই বস্তুর গতিটা বের করবা। এখানে মূল বিষয়টা হচ্ছে কি গতি, ঠিক আছে? এখানে মূল বিষয় হচ্ছে গতি। গতির তুলনায় নির্ধারণ করা হয় তখন বস্তু দুটির গতিকে এই যে গতিকে একে অপরের আপেক্ষিক গতি বলে। দুইটা গতি আপেক্ষিক গতি, কিন্তু একে অপরের সাপেক্ষে তারা আপেক্ষিক গতি। তার মানে কি আপেক্ষিক গতি বিষয় বুঝতে গেলে আমাদের কি লাগবে, সেটা হচ্ছে লাগবে দুটি বস্তুর দুটি গতি লাগবো, দুটি গতি লাগবো। এই যে দুইটা বস্তু দুইটা গতি, ঠিক আছে? এই যে দুটি গতি এরাই হচ্ছে কি আপেক্ষিক গতি, তাও একে অপরের আপেক্ষিক গতি। খেয়াল করো আমরা কথাটা এখন এই যে চিত্র আছে আমরা চিত্র থেকে বোঝার চেষ্টা করব। আপেক্ষিক গতি যখন আমরা পড়বো বা যখন আমরা বুঝবো, এইখানে আমরা দুইটা বিষয় সবসময় মনে রাখার চেষ্টা করব। আপেক্ষিক গতি বুঝতে গেলে মিনিমাম দুইটা বস্তু লাগবে, যখন দুইটা বস্তু থাকবে তখন তাদের দুইটা গতি থাকবে, দুইটা বস্তু দুইটা গতি। আচ্ছা, তো এই গতি দুইটা বস্তু যে দুইটা গতি, এই দুই রকম গতি হচ্ছে কি একে অপরের আপেক্ষিক গতি। দুইটা বস্তু দুই রকম গতি, এই দুই রকম গতি হচ্ছে কি একে অপরের আপেক্ষিক গতি। খেয়াল করো, আমরা একটু সহজ কথায় বোঝার চেষ্টা করি। সহজ কথায় যে একটি বস্তুর গতি অন্য আরেকটি বস্তুর গতির সাপেক্ষে কি রকম, একটা বস্তুর গতি অন্য আরেকটা বস্তুর সাপেক্ষে কি গতির সাপেক্ষে, একটা বস্তুর গতি অন্য আরেকটি বস্তুর গতির সাপেক্ষে কি রকম সেটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। মানে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তু স্থির নাকি গতিশীল, এই যে ধারণা, এটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। তো চলো এখন আমরা চিত্রে চলে যাই। খেয়াল করো, এই যে একজন রাস্তার পাশে একজন স্থির ব্যক্তি দাঁড়িয়ে আছে, ব্যক্তিটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। খেয়াল করো, এই ব্যক্তিটা কি স্থির, তার কাছে কি মনে হইতেছে, এই ব্যক্তির কাছে মনে হচ্ছে তার চিন্তা ভাবনা সে নিজে স্থির, তার চিন্তা ভাবনা কি সে নিজে স্থির। এই বস্তুর কাছে এই ব্যক্তির কাছে সে নিজে স্থির, কিন্তু তার কাছে আবার মনে হচ্ছে কি ওই গাড়ি গতিশীল, তার কাছে আবার মনে হচ্ছে কি যে গাড়ি গতিশীল। কারণ এই ড্রাইভারটা যখন গাড়িটা তার সামনে দিয়ে চালিয়ে যাবে সে এইভাবে কি সামনের দিকে চলে যাবে, তাকে রেখে সামনের দিকে চলে যাবে, তাহলে মনে হবে কি গাড়ির সামনে গতিশীল, ঠিক আছে? গাড়ি সামনে গতিশীল, তার কাছে মনে হবে সে নিজে স্থির, সে দাঁড়িয়ে আছে। আর গাড়িটা যখন তার সামনের দিকে চলে যাবে তার মনে হবে কি এই গাড়িটা সামনের দিকে গতিশীল, এটা গেল তার চিন্তা ভাবনা। খেয়াল করো, সে নিজেকে স্থির ভাবতেছে, আবার তাকে গতিশীল ভাবতেছে, গাড়িওয়ালাকে গতিশীল ভাবতেছে। আবার যখন এই গাড়িওয়ালা, ঠিক আছে, গাড়ি চালিয়ে যাবে, সে যখন এই ব্যক্তির দিকে তাকাবে, ঠিক আছে, তখন গাড়িওয়ালা দেখবে যে এই ব্যক্তিটা তাকে রেখে এইভাবে পিছন দিকে চলে যাচ্ছে, কি ওই রাস্তা ধরে পিছন দিকে চলে যাচ্ছে,
পিছন দিকে চলে যাচ্ছে, এই ড্রাইভার এটা খেয়াল করবে, ঠিক আছে। সে চিন্তা করবে কি যে ব্যক্তিটা পিছন দিকে চলে, ড্রাইভারের চিন্তা তখন কি, সে ব্যক্তিটা পিছনে চলে যাচ্ছে, ব্যক্তি পিছনে যাচ্ছে। ড্রাইভারের কাছে মনে হচ্ছে ব্যক্তিটা পিছন দিকে যাচ্ছে, কিন্তু ড্রাইভার এখানে তার কাছে মনে হবে সে নিজে স্থির আছে, বা এখানে যে যাত্রীগুলো আছে তাদের মনে হবে তারাই স্থির আছে। এখানে যে অন্যান্য যাত্রীগুলো থাকবে ড্রাইভারের সাথে, তাদের মনে হবে কি এই যে ব্যক্তি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলা, বা এই যে ল্যাম্পপোস্ট, এই যে স্কুল, এগুলাই মনে হবে কি এগুলা তাদের রেখে পিছনে চলে যাচ্ছে, এগুলা পিছনে চলে যাচ্ছে, বরঞ্চ গাড়ির ভিতরে তারাই স্থির আছে। আর এই ব্যক্তি গতিশীল, এদের কাছে মনে হচ্ছে কি ব্যক্তি গতিশীল। আচ্ছা, নিজেরা স্থির, ব্যক্তি গতিশীল এটা তো লিখছি, ব্যক্তি পিছন দিকে যাচ্ছে, আর তাদের কাছে মনে হচ্ছে কি তারাই স্থির, তারাই স্থির। এই যে খেয়াল করো, এটা হচ্ছে একটু আমরা মুছে দিই। খেয়াল করো, এই যে দুইটা বস্তু, এই ব্যক্তি আর এই যে গাড়ি, ঠিক আছে, এই দুইটা বস্তু খেয়াল করো, নিজেদের মধ্যে গতি নিয়ে একটু ভিন্ন ভিন্ন ধারণা করতেছে না তারা? এই যে ভিন্ন ভিন্ন ধারণা, এই দুইটা বস্তুর গতির মধ্যে যে ভিন্ন ধারণাটা, এটাই হচ্ছে কি আমাদের, এটাই হচ্ছে আপেক্ষিক গতি। দুইটা বস্তুর গতির মধ্যে যে ভিন্ন ধারণা, দুইটা বস্তুর গতির মধ্যে যে ভিন্ন একটা ধারণা সৃষ্টি হইতেছে তাদের ভিতরে, সেটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। কারণ সে ভাবতেছে সেই দাঁড়িয়ে আছে, তারা গতিশীল, আবার তারা ভাবতেছে তারাই স্থির, বা তারাই গাড়ির ভিতরে বসে আছে, এই ব্যক্তিগুলা পিছন দিকে চলে যাচ্ছে, আর সে ভাবতেছে সে দাঁড়িয়ে আছে, গাড়িওয়ালা সামনে চলে যাচ্ছে। আর তারা যখন গাড়ি চালিয়ে যাইতেছে ভাবতেছে আমরা স্থির, এই ব্যক্তি এই ল্যাম্পপোস্টগুলো পিছন দিকে চলে যাচ্ছে, তার মানে কি তারা গতিশীল। তো একবার এই নিজেকে স্থির ভাবতেছে, তাকে গতিশীল ভাবতেছে, আবার তার কাছে সে নিজেকে স্থির ভাবতেছে, এই ব্যক্তিগুলাকে গতিশীল ভাবতেছে, এই ব্যক্তিগুলাকে গতিশীল ভাবতেছে, ঠিক আছে। এই যে তাদের ভিতরে গতি নিয়ে ভিন্ন একটা ধারণা সৃষ্টি হইতেছে, হ্যাঁ, এটাই হচ্ছে কি আপেক্ষিক গতি, ঠিক আছে, এটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। কিভাবে? এর সাপেক্ষে তারা গতিশীল, আবার তাদের সাপেক্ষে যখন সামনের দিকে চলে যাচ্ছে গাড়ি চালে, মনে হবে এরা পিছন দিকে যাচ্ছে, এরা পিছন দিকে গতিশীল, তারা স্থির, ঠিক আছে। তো এই যে একজনের সাপেক্ষে আরেকজন স্থির নাকি গতিশীল, এটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। একজনের সাপেক্ষে আরেকজন স্থির নাকি গতিশীল, এটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। তার মানে কি, চলো এটা তো আমরা আশা করি এটা বোঝাতে পারছি তোমাদের। বিষয়গুলো খুব একটা জটিল না, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। খেয়াল করো, আমরা এটা নিয়ে আরেকটু পরের স্লাইডে গিয়ে আলোচনা করি। এই যে খেয়াল করো, এই স্লাইডটাতে খেয়াল করো, এই যে আমরা উদাহরণ হিসেবে কি নিছি, আমরা উদাহরণ হিসেবে এটা নিছি, আমরা কি বলছিলাম, পদার্থবিজ্ঞান চায় প্রথমে সুন্দর সংজ্ঞা, তারপর উদাহরণ। তো সংজ্ঞাটা কি ছিল, যে একটি বস্তুর গতির সাপেক্ষে আরেকটি বস্তুর গতি কেমন, একটি বস্তুর গতির সাপেক্ষে আরেকটি বস্তুর গতি কেমন, সেটাই হচ্ছে কি আপেক্ষিক গতি। মানে কি বস্তু দুইটার গতি একে অপরের আপেক্ষিক গতি, দুইটা গতি আপেক্ষিক গতি, কিন্তু একে অপরের সাপেক্ষে আপেক্ষিক গতি। এই যে বললাম কি, এই ব্যক্তির কাছে মনে হয় সে নিজে স্থির, ব্যক্তি নিজে স্থির, নিজে স্থির, আর হচ্ছে কি তার কাছে গাড়ি গতিশীল, কি গাড়ি গতিশীল। খেয়াল করো, সে ভাবতেছে নিজে স্থির, গাড়ি গতিশীল, আবার যখন ড্রাইভার গাড়িটা চালিয়ে যাইতেছে সামনের দিকে, তখন তার মনে হবে কি এই ব্যক্তি পিছন দিকে চলে যাচ্ছে, ব্যক্তি কি এইভাবে আস্তে আস্তে পিছন দিকে চলে যাচ্ছে, তার কাছে কি নিজে স্থির, সে নিজে গাড়ির ভিতরে স্থির, নিজে স্থির, তার কাছে মনে হচ্ছে সে স্থির। আর কি, আর হচ্ছে ব্যক্তি গতিশীল, ব্যক্তি গতিশীল, ঠিক আছে। তাহলে খেয়াল করো, দুইটা বস্তু গতির মধ্যে দুইটা ভিন্ন ধারণা, এর কাছে নিজে স্থির, সেই গতিশীল, এই যে একটা ধারণা, নিজে স্থির, ড্রাইভার গতিশীল, আবার তার কাছে কি সে নিজে স্থির, ব্যক্তি গতিশীল, এই যে গতি দুইটা ভিন্ন ভিন্ন ধারণা, ঠিক আছে। তাদের এই ভিন্ন ভিন্ন ধারণা, গতি নিয়ে এই ভিন্ন ভিন্ন ধারণাটাই হচ্ছে কি আমাদের আপেক্ষিক গতি, ঠিক আছে। এখানে একজনের গতি আরেকজনের সাপেক্ষে কি আপেক্ষিক গতি, দুইটা গতি আপেক্ষিক গতি, কিন্তু কি একে অপরের সাপেক্ষে। আশা করি এই টপিকটা বোঝা হয়ে গেছে। আপেক্ষিক গতি কি সেটা আমরা বুঝতে পারছি। আপেক্ষিক গতি হইতে হলে কয়টা বস্তু লাগবে? দুইটা বস্তু লাগবে।
আর দুইটা বস্তুতে দুই রকম গতি থাকবে। ওই দুইটা বস্তুর দুই রকম গতি হচ্ছে কি একে অপরের আপেক্ষিক গতি। দুইটা বস্তুর দুই রকম গতি, ওই দুই রকম গতি একে অপরের আপেক্ষিক গতি। দুইটা বস্তুর দুই রকম গতি, হ্যাঁ, ওই দুইটা বস্তুর গতি দুইটা একে অপরের আপেক্ষিক গতি। আশা করি আপেক্ষিক গতি বিষয়টা কি এটা তোমাদের বোঝাতে পেরেছি। চলো আমরা পরে, আচ্ছা, তো আমরা এখন আলোচনা করব অবস্থান নিয়ে। আমরা বলছিলাম যে গতি স্থিতি বিষয়টা জানতে গেলে আরও অনেক বিষয় জানতে হবে, সেখানে আরেকটা আমরা বিষয় পেয়েছিলাম, সেটা হচ্ছে অবস্থান। তো অবস্থান কি, আমরা ছোটোবেলায় পড়ছি একটা বস্তু যতটুকু জায়গা দখল করে সেটাই তার অবস্থান বা আয়তন, যাই হোক। তো খেয়াল করো পদার্থবিজ্ঞান, হ্যাঁ, অবস্থান কথাটা সুন্দর একটা সংজ্ঞার আওতায় আনছে যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। কি এই কথাটা, ওই যে আমরা বলছিলাম যে প্রসঙ্গ কাঠামো কি সেটা বলবো, দেখছো খেয়াল করছো প্রসঙ্গ কাঠামো কথাটা উঠে আসছে। তো এটা আমরা বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। খেয়াল করো প্রসঙ্গ কাঠামো, এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু এইখানে আমরা আলোচনা করতেছি অবস্থান নিয়ে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো বস্তু বা ব্যক্তি যে জায়গা দখল করে, ঠিক আছে, যে জায়গা দখল করে থাকে, যতটুকু জায়গা দখল করে থাকে তাকে তার অবস্থান বলে। একটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা বস্তু যতটুকু জায়গা দখল করে সেটা তার কি অবস্থান, খেয়াল করো এখানে এটা ধরো তোমার বাসা, ঠিক আছে, এটা তোমার বাসার গেট। তোমার বাসার গেট থেকে 2 কিলোমিটার দূরে স্কুলটা অবস্থান করতেছে, এতটুকু জায়গা জুড়ে অবস্থান করতেছে, এতটুকু জায়গা জুড়ে, ঠিক আছে। এই যে এতটুকু জায়গায় সে অবস্থান করছে তোমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে, এই যে জায়গাটা দখল করছে এটাই তার অবস্থান, এটাই কি তার অবস্থান। এই অবস্থানটা কোন জায়গায় সেটা খেয়াল করো। ধরো তুমি আমারে বললা যে তোমার বাসার গেট থেকে পূর্ব দিকে 2 কিলোমিটার দূরে ঝিলটুলিতে তোমার স্কুল অবস্থিত, মানে কি তোমার বাসা থেকে 2 কিলোমিটার, বাসার গেট থেকে, তার মানে কি এই গেট থেকে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে, ঝিলটুলিতে তোমার স্কুল এতটুকু জায়গা দখল করছে। এই এতটুকু জায়গায় হচ্ছে কি তোমার স্কুলের অবস্থান। এই জায়গাটা দখল করছে, যতটুকু জায়গা দখল করছে ততটুকুই হচ্ছে কি তোমার স্কুলের অবস্থান, ঠিক আছে। তার মানে কি প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে একটা প্রসঙ্গ কাঠামো ধরে নিচ্ছে তোমার গেট, তোমার গেটটা প্রসঙ্গ কাঠামো। আবার খেয়াল করো কোন একটা বস্তুর অবস্থান টপিকটা গুরুত্বপূর্ণ। খেয়াল করো কোনো একটা বস্তুর অবস্থান জানতে হলে, ঠিক আছে, আমাদের যে 3টা বিষয় জানা থাকতে হবে, ঠিক আছে। প্রথমে একটা কি ধরতে হবে, একটা প্রসঙ্গ বিন্দু ধরতে হবে। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু। কারণ তুমি কোথায় থেকে যাত্রা শুরু করবা সেটা তো তোমাকে নির্ধারণ করতে হবে। আমি এখান থেকে যাত্রা শুরু করবো, সেটাই হচ্ছে প্রসঙ্গ বিন্দু, যেখান থেকে যাত্রা শুরু হবে। 2 নাম্বার হচ্ছে কি তোমাকে দিকটা উল্লেখ করতে হবে, কোন দিকে যাবে। কারণ আমাদের তো সচরাচর দেখা যায় 4টা দিক, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সে কোন দিকে যাবে। আর 3 নাম্বার হচ্ছে সে কতটুকু যাবে, দূরত্ব, মানে দূরত্ব উল্লেখ থাকতে হবে। এগুলা কেন থাকতে হবে, একটা বস্তুর সঠিক অবস্থান খুঁজে বের করতে হলে, একটা বস্তুর অবস্থান একদম ঠিকঠাক মানে পারফেক্টলি খুঁজে বের করতে হলে আমাদের 3টা বিষয় জানা থাকতে হবে। একটা হচ্ছে প্রসঙ্গ বিন্দু, তারপর দিকটা উল্লেখ করতে হবে কোন দিকে যাবে, দূরত্ব উল্লেখ করতে হবে। এখন খেয়াল করো তুমি যদি আমার বলতা যে তোমার বাসার গেট থেকে 2 কিলোমিটার দূরে তোমার স্কুল অবস্থিত, কয় কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে। এখন খেয়াল করো এখানে তো 3টা রাস্তা, এখানে একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা এদিকে গেছে, একটা রাস্তা এদিকে গেছে। খেয়াল করো তোমার বাসার গেট থেকে তুমি জাস্ট আমার বলছো 2 কিলোমিটার দূরে তোমার স্কুল অবস্থিত, আমি কোন দিকে যাব, একবার এইদিকে যাব না এইদিকে যাব না এইদিকে যাব না এইদিকে যাব, আমি তো তখন চিন্তায় পড়ে যাব এটা কি বলবো, এখন আমি কোন দিকে যাব। তো এই কারণে কি করতে হবে, এই যে বাসার গেট থেকে দিকটাও বলে দিতে হবে। আচ্ছা তুমি যখন দিকটা বলবা পূর্ব দিকে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে, পূর্ব দিকে। আবার তুমি যদি শুধু বলতা যে তোমার স্কুলটা বাসা থেকে পূর্ব দিকে, যদি এইটুকু বলতা যে তোমার বাসা থেকে পূর্ব দিকে, আমি কি তখন আবার তাও কি চাইতে পারতাম না। কেন পারতাম না, আমি পূর্ব দিকে কতটুকু যাব, আমি পূর্ব দিকে গেতে গেতে যদি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাই, এমন তো হইতে পারে। তো এরকম হওয়া যাবে না, এই কারণে আবার কি বলতে হবে, পূর্ব দিকটা বললাম, দিক উল্লেখ করলাম। তুমি প্রথমে প্রসঙ্গ কাঠামো উল্লেখ করছো, কি প্রসঙ্গ কাঠামো উল্লেখ করছো যে তোমার বাসার গেট থেকে, আচ্ছা প্রসঙ্গ কাঠামো আমরা পাইছি, ঠিক আছে। তারপরে তুমি কি বললা যে পূর্ব দিকে যাইতে হবে, আচ্ছা পূর্ব দিকে, আমি পূর্ব দিকে যাব, পূর্ব দিকে কতটুকু যাব, আমি পৃথিবীর শেষ প্রান্তে চলে যাব না, পৃথিবীর শেষ প্রান্তে চলে যাব না, দূরত্বটা তোমাকে উল্লেখ করতে, এই যে এখানে বলা আছে কত 2 কিলোমিটার,
এই যে পূর্ব দিকে 2 কিলোমিটার, আমি যখন পূর্ব দিকে 2 কিলোমিটার যাব, এই যে দূরত্বটা পাইলাম, তখন আমি সুন্দর করে তোমার স্কুলের অবস্থানটা খুঁজে বের করতে পারবো। অবস্থানটা কি করতে পারবো? খুঁজে বের করতে পারবো। এই যে তোমার স্কুলের অবস্থানটা আমি খুঁজে বের করতে পারলাম, ঠিক আছে। এই জন্য অবস্থান জানার জন্য, একটা বস্তুর অবস্থান জানার জন্য এই 3টা বিষয় কি আমাদের জানা থাকতে হবে, তাহলে আমরা সঠিক মানে ঠিকঠাক কোনো বস্তুর অবস্থান খুঁজে বের করতে পারবো। যেমন তোমার ধরো ঢাকায় বা কোনো জায়গায় বা তোমার এলাকায় যখন তোমার কোনো বন্ধু বা মামাতো ভাই বোন যে আসে, তোমার যখন বাসার ঠিকানা জানতে চায়, তুমি যখন কোনো কাজে বাইরে থাকো, তুমি বলো না যে এই বাজার থেকে এতটুকু দূরে এই এরিয়া, তুমি একটা এরিয়ার নাম বলে দাও, বা একটা তোমাদের বাসার কাছে হচ্ছে কোনো একটা চেনা জানা জায়গা, ওইটার নাম বলে দাও, তখনই তো হচ্ছে তোমার বন্ধু বা যেই হোক তোমার বাসায় পৌঁছাইতে পারে। তো একটা বস্তুর অবস্থান যে আমরা ঠিকঠাকভাবে জানতে চাই, আমাদের যে কটা জিনিস লাগবে, একটা প্রসঙ্গ কাঠামো বা প্রসঙ্গ বিন্দু, কোন দিকে যাবে সেই দিকটা উল্লেখ করতে হবে, আর হচ্ছে কতটুকু দূরত্ব যাবে সেটাও, নইলে তো সে যেতেই থাকবে ওই দিকে, তাই না? তো অবস্থান নিয়ে এই ছিল আমাদের কথাবার্তা। আচ্ছা, তো কোনো বস্তুর অবস্থান জানতে হলে 3টা বিষয় আমাদের জানতে হবে: প্রসঙ্গ বিন্দু, দিক, আর হচ্ছে কতটুকু সে যাবে বা দূরত্ব। আচ্ছা চলো, আচ্ছা এই টপিক দেখো, এখন খুব গুরুত্বপূর্ণ টপিক চলে আসছে। আমরা এখন ওই আগের টপিকগুলো পড়তে গিয়ে আমরা অনেকবার প্রসঙ্গ বিন্দু কথাটা ব্যবহার করছি। এটা গুরুত্বপূর্ণ টপিক, খেয়াল করো। তো আমরা আগে 2টা টপিক পড়তে গিয়ে আমরা অনেকবার হচ্ছে কি বলছি, যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে আমরা তখন কি করছিলাম, তুমি তখন যাত্রা শুরু করছিলে কি তোমার গেট থেকে যাত্রা শুরু করছিলে না, তোমার গেটটাকে তুমি তখন প্রসঙ্গ বিন্দু ধরছিলে। আচ্ছা খেয়াল করো, তখন প্রসঙ্গ বিন্দু দিচ্ছিলে তোমার গেট। তো এইভাবে আমাদের তো পদার্থবিজ্ঞান প্রতিটা বিষয়কে আগে সংজ্ঞা দেয়, তোমরা সেই সংজ্ঞাটা দেখি। যে নির্দিষ্ট বিন্দু বা বস্তুকে এই গেটটা একটা বস্তু, এই বস্তুকে আমরা কি ধরছিলাম, স্থির ধরে, মানে এটাকে স্থির ধরে আমরা কি করছি, অন্য কোনো একটা বস্তুর অবস্থান বা অবস্থা, আমরা কি স্কুলের অবস্থান নির্ণয় করছিলাম, তখন কি করছিলাম, স্কুলের অবস্থান নির্ণয় করছিলাম, ঠিক আছে। অবস্থান বা অবস্থা বলতে কি বোঝানো হয়েছে, গতি বা স্থিতি। আবার এখানে বুঝলাম অবস্থান, বুঝলাম স্কুলের অবস্থান, অবস্থা আবার কি, অবস্থা, গতি আর স্থিতি। খেয়াল করো, তুমি দেখলা যে তুমি জানালা দিয়ে দেখতেছো বা কি, এই যে তোমার হচ্ছে বাসার গেট থেকে, ঠিক আছে, একটা গাড়ি সুন্দর করে এভাবে চলে গেল, ঠিক আছে, গাড়িটা কি করলো, চলে গেল। এই যে চলে যাওয়াটা, এটা কিভাবে নির্ণয় করলো, তোমার বাসার গেটটা দাঁড়িয়ে আছে কিন্তু গাড়ি চলে যাইতেছে, বাসার গেট এখানেই আছে কিন্তু গাড়ি এইভাবে এদিকে চলে যাইতেছে, তখন এটা কি, গতি। আর যদি দেখতা যে একটা গাড়ি এখানে এসে এইভাবে কি আছে, থাইমা আছে, সে আর চলে যেতেছে না, তার মানে কি সে স্থিতিতে আছে। তোমার বাসার গেটের সাপেক্ষে দেখলা কি গাড়িটার অবস্থান পরিবর্তন হইতেছে না, তার মানে কি গাড়িটা স্থির, ঠিক আছে। তো এটা কিভাবে নির্ণয় করলা, এই গেটের সাপেক্ষে নির্ণয় করলা না, গেটের সাপেক্ষে এটা কি করতেছে না, অবস্থান পরিবর্তন হইতেছে না, গতি বা স্থিতির পরিবর্তন হইতেছে না, ঠিক আছে। এটা গেটের সাপেক্ষে নির্ণয় করো। তাহলে এই গেটটা কি, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। হ্যাঁ, প্রসঙ্গ বিন্দু বা প্রসঙ্গ কাঠামো। এই যে সংজ্ঞাটা আবার একটু দেখি, যে নির্দিষ্ট বিন্দু বা বস্তুকে কি ধরে, স্থির ধরে অন্য কোনো বস্তুর অবস্থান কি, অবস্থান বা অবস্থা মানে কি, গতি বা স্থিতি নির্ধারণ করা হয়, নির্ধারণ করা হয় সেই নির্দিষ্ট বস্তুটিকে প্রসঙ্গ বিন্দু বলে। আমরা গেটটাকে স্থির ধরছিলাম, তাহলে গেট প্রসঙ্গ বিন্দু, গেটটাকে স্থির ধরছিলাম তাহলে গেট প্রসঙ্গ বিন্দু, কারণ গেটটাকে স্থির ধরে আমরা স্কুলের অবস্থান বের করছিলাম, তার মানে একে স্থির ধরে আমরা যেহেতু স্কুলের অবস্থান বের করছি, মানে এখানে গেটই হচ্ছে আমাদের প্রসঙ্গ বিন্দু। আশা করি প্রসঙ্গ বিন্দুটা কি এটা তোমাদের বোঝা হয়ে গেছে। এখানে আমরা একটা কথা মনে রাখো, কি বললাম, স্থির ধরে, যে বিন্দু বা বস্তুকে স্থির ধরে, কি ধরে, স্থির ধরে, এই যে স্থির ধরে কথাটা আমরা বললাম, ঠিক আছে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, এটা একটা প্রশ্ন তোমাদের মনে আসতেই পারে, জানি না কার কার মনে আসবে, তবে এরকম প্রশ্ন আসতে পারে, অনেকের আসছিল এর আগে। খেয়াল করো যে স্যার বা ভাইয়া, যে স্যার প্রসঙ্গ বিন্দুটা কি সবসময় স্থিরই হতে হবে, এটা গতিশীল হতে পারে না। প্রশ্নটা কি, যে
এই যে বললেন এই যে সংজ্ঞায় যে নির্দিষ্ট বিন্দু বা বস্তুকে স্থির ধরে স্যার প্রসঙ্গ বিন্দুকে, এই যে গেটটাকে, এই প্রসঙ্গ বিন্দুকে সবসময় কি স্থিরই ধরতে হবে? গতিশীল কোনো বস্তুকে ধরা যাবে না? বা প্রসঙ্গ বিন্দু কি সবসময় স্থির হবে? এটি কি গতিশীল হতে পারে না? এইরকম একটা প্রশ্ন তোমাদের মনে কি করতে পারে? জাগতে পারে। এইরকম প্রশ্ন জাগা খারাপ না। তোমাদের যত বেশি জানার আগ্রহ থাকবে তোমরা তত বেশি জিজ্ঞাসা করবে আর তোমরা তত বেশি শিখবে। তো জানার আগ্রহ থাকা ভালো, ঠিক আছে? তো জানার আগ্রহ থাকাটা কি ভালো, খেয়াল করো। সরি, আমার হচ্ছে একটা ফোন এসেছিল, এই কারণে একটু লেট হলো। আচ্ছা, খেয়াল করো, বুঝি বললাম তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে এই পর্যায়ে এসে যে প্রসঙ্গ বিন্দুটি কি সবসময় স্থির হতে হবে? প্রসঙ্গ বিন্দুটা কি সবসময় স্থির হতে হবে, নাকি এটি গতিশীলও হতে পারে? এই যে তোমাদের প্রশ্নটা, নাকি এটি কি গতিশীলও হতে পারে? কারণ স্যার আপনি তো বললেন যে নির্দিষ্ট বিন্দুকে স্থির ধরে অন্য বস্তুর অবস্থান নির্ধারণ করা হয়, তার মানে কি প্রসঙ্গ বিন্দুকে সবসময় স্থির হতে হবে? এটি কি গতিশীল হতে পারে না? তো আমরা সেই কথার উত্তর খুঁজবো দুইটা ঘটনার মাধ্যমে। কয়টা ঘটনার মাধ্যমে? দুইটা ঘটনার মাধ্যমে তোমার সেই কথার উত্তর খুঁজবো যে প্রসঙ্গ বিন্দুটাকে সবসময় স্থির হতে হবে নাকি এটি গতিশীল হতে পারে। এইটা হচ্ছে ঘটনা 1। এটা হচ্ছে কি ঘটনা নাম্বার 1। খেয়াল করো প্রসঙ্গ বিন্দুটা কি স্থির নাকি এটি গতিশীল হতে পারে? এটাকে সবসময় কি স্থির হতে হবে নাকি এটি গতিশীল হতে পারে? তোমাদের সেই প্রশ্নের উত্তর আমরা দুইটা ঘটনার মাধ্যমে খুঁজবো। এটা হচ্ছে কি, খেয়াল করো, এটা হচ্ছে তুমি আর এটা তোমার বন্ধু, ঠিক আছে? এটা কি, এটা তোমার বন্ধু। তো তুমি আর তোমার বন্ধু, ঠিক আছে, 5 মিটার দূরত্ব, মাঝখানে 5 মিটার দূরত্ব রেখে তোমরা মুখোমুখি চেয়ার ফেলে বসে আছো। মুখোমুখি কি চেয়ার ফেলে বসে আছো 5 মিটার দূরত্বে, মাঝখানে 5 মিটার দূরত্ব রাখছো। এখন খেয়াল করো, আমরা কি বলছি যে একটা যে নির্দিষ্ট বিন্দুকে স্থির ধরে, তার মানে এখানে ধরো একটা এই দুজনের ভিতরে যে কোনো একজনকে স্থির ধরতে হবে। তুমি নিজেকে স্থির ধরলা, তুমি নিজেকে কি ধরলা? স্থির ধরলা। তুমি নিজেকে কি করছো? স্থির ধরছো। আচ্ছা, তুমি নিজেকে স্থির ধরলা, দেখলা যে অন্য একটা বস্তুর অবস্থান বা অবস্থা, তোমার বন্ধুর অবস্থান কি পরিবর্তন হইতেছে? না, সে কি করতেছে? সে এইখানেই, মানে কি সে এইখানেই রয়ে যাচ্ছে, সে অবস্থান পরিবর্তন করতেছে না, ঠিক আছে? সে তার অবস্থান পরিবর্তন করতেছে না, তার মানে কি সে স্থির। এই যে তার অবস্থানটা পরিবর্তন হইতেছে না, সে কি, তোমার বন্ধু স্থির। তোমার বন্ধু কি স্থির, তোমার বন্ধুর কি হচ্ছে না? অবস্থান পরিবর্তন হচ্ছে না। তোমার সাপেক্ষে তোমার বন্ধুর অবস্থান পরিবর্তন হচ্ছে না, অবস্থান পরিবর্তন যদি নাই হয় তাহলে তোমার বন্ধু কি? তোমার বন্ধু স্থির, ঠিক আছে? তোমার বন্ধু স্থির। খেয়াল করো, এই ক্ষেত্রে তুমি নিজেকে স্থির ধরছো, তুমি তো বসে আছো। এই ক্ষেত্রে আমরা কি পাইলাম? প্রসঙ্গ বিন্দুটা স্থির পাইলাম। প্রসঙ্গ বিন্দু কি পাইলাম? ঘটনায়কে প্রসঙ্গ বিন্দু আমরা স্থির পাইলাম। ঘটনায়কে কি পাইলাম? যে প্রসঙ্গ বিন্দু হচ্ছে স্থির। খেয়াল করো, আবার তোমার বন্ধু যদি, তুমি যদি তোমার বন্ধুকে কি করতা? প্রসঙ্গ কাঠামো ধরতা। তোমার বন্ধুকে যদি প্রসঙ্গ কাঠামো ধরতা, তোমার বন্ধু তো স্থির আছে, তোমার বন্ধুর সাপেক্ষে তোমার তো অবস্থান পরিবর্তন হচ্ছে না। তুমি চিন্তা করলা যে আমার বন্ধুকে আমি স্থির ধরি, মানে কি প্রসঙ্গ বিন্দু ধরি। তোমার বন্ধুকে যদি প্রসঙ্গ বিন্দু ধরতা, তোমারও তো অবস্থান পরিবর্তন হচ্ছে না, তুমি এখানেই বসে আছো। তার মানে কি, তোমার যেহেতু অবস্থান পরিবর্তন হচ্ছে না, তুমিও স্থির। তোমার বন্ধুকে প্রসঙ্গ বিন্দু ধরছিলা, তোমার বন্ধু স্থির ছিল। তোমার বন্ধু কি স্থির ছিল। এই যে তোমার বন্ধু স্থির, তুমি স্থির, মানে এখানে আমাদের প্রসঙ্গ বিন্দু স্থির, তোমার বন্ধুটাও স্থির, ঠিক আছে? আমরা ঘটনাকে কি পাইলাম? প্রসঙ্গ বিন্দু স্থির পাইলাম। আচ্ছা, যাই হোক, একটা ঘটনায় আমরা প্রসঙ্গ বিন্দু কি পাইলাম? স্থির পেলাম। কি পেলাম? স্থির পেলাম। খেয়াল করো, প্রসঙ্গ বিন্দু কি পেলাম? স্থির পেলাম। তুমি নিজেকে স্থির ধরে তোমার বন্ধুর অবস্থান নির্ণয় করতেছো, তোমার বন্ধুর অবস্থান পরিবর্তন হচ্ছে না, যেখানে ছিল সেখানে আছে, তার মানে তোমার বন্ধু স্থির। এবং কি তুমি নিজেও স্থির, তার মানে এখানে কি পাইলাম? আবার তোমার বন্ধু দেখলে তোমার অবস্থান পরিবর্তন হতেছে না, তার মানে তুমিও তো স্থির,
ঠিক আছে, তোমার অবস্থান পরিবর্তন হচ্ছে না, তুমিও স্থির। তার মানে কি প্রসঙ্গবিন্দু এখানে স্থির পেলাম, কি পেলাম? স্থির পেলাম। আচ্ছা, ঘটনায় কি আমরা প্রসঙ্গবিন্দু কি পেলাম? স্থির পেলাম। আচ্ছা, এটা হচ্ছে ঘটনা 2। কি এটা ঘটনা 2। এইখানে কি ঘটনা ঘটতেছে? ধরো তোমরা ট্রেনে করে, ঠিক আছে, ট্রেনে চড়ে পাশাপাশি সিটে বসে জানালার ধারে সুন্দর একটা সিট নিছো তুমি আর তোমার বন্ধু, ঠিক আছে, বা যাই হোক, জানালার ধারে মুখোমুখি সিট নিছো, সুন্দর 2টা সিট নিছো, নিয়ে তোমরা ট্রেনে বসে কি করতেছো? ঢাকা থেকে কক্সবাজার যাইতেছো। কোথায় যাইতেছো? ঢাকা থেকে কক্সবাজার। হঠাৎ তুমি খেয়াল করলা যে তোমাদের এই যে স্বপ্ন শিক্ষা একাডেমির যে তাহসান স্যার আছে, সে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে আমি দাঁড়িয়ে আছে, তোমাদের তাহসান স্যার দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে, তোমরা খেয়াল করলা। তখন তোমরা কি করলা? যে ধরো তোমাদের ট্রেনটা এইদিকে যাইতেছে, কোন দিকে? এই দিকে যাইতেছে, ঠিক আছে, এই দিকে যাইতেছে। তোমরা ঢাকা থেকে কক্সবাজার, দাঁড়াও একটু আমরা দিয়ে নিই, এটা হচ্ছে ঢাকা, এইদিকে হচ্ছে আমরা দিলাম কক্সবাজার। আচ্ছা, তো তোমরা কি করতেছো? ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছ, তার মানে তোমার এই ট্রেনটা এইদিকে যাইতেছে, এই যে এখানে বলা আছে যে ট্রেনটা এইদিকে যাইতেছে। আচ্ছা, তোমরা ঢাকা থেকে কক্সবাজার যাইতেছো, হঠাৎ খেয়াল করলা যে তোমাদের স্যার দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তখন তোমরা লক্ষ্য করলা যে তোমাদের স্যার, ঠিক আছে, তোমাদের স্যার কি তোমাদের থেকে এই দিকে চলে যাচ্ছে, তোমাদের রেখে স্যার এইভাবে এই দিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তোমরা এইদিকে যাচ্ছ, তোমাদের স্যার তোমাদের থেকে পিছন দিকে, তোমরা যাচ্ছ এইদিকে ঢাকা থেকে কক্সবাজার। ধরো তোমরা যখন সামনের দিকে যাচ্ছ, তোমাদের মনে হবে তোমাদের স্যার তোমাদের রেখে পেছন দিকে চলে যাচ্ছে। কি পেছন দিকে? তোমরা হাই জানাতে জানাইতে বিষয়টা খেয়াল করো যে তোমাদের স্যার কি পেছন দিকে চলে যাইতেছে, ঠিক আছে, পেছন দিকে চলে যাইতেছে। এখন আবার খেয়াল করো যে তোমাদের স্যার যে নিজে দাঁড়িয়ে ছিল, তোমরা কি করলা? যে তোমরা নিজেকে স্থির ভাবতেছো, তোমরা ভাবতেছো যে তোমরা স্থির আসো, ঠিক আছে, তোমরা ভাবতেছো কি তোমরাই ট্রেনের ভিতরে স্থির আসো, তোমরাই ট্রেনের ভিতরে স্থির আসো। তোমাদের রেখে যে গাছপালাগুলো আছে বা এই যে এই তোমাদের স্যার বা অন্যান্য যা কিছু আছে সেগুলো তোমাদের রেখে পিছন দিকে সরে যাইতেছে, তারা পিছন দিকে সরে যাইতেছে। তোমরা ভাবতেছো তোমরা স্থির, নিজেকে স্থির দোছো, দেখতেছো এগুলো পিছন দিকে চলে যাইতেছে। আবার যখন তোমাদের স্যার খেয়াল করলো যে সে নিজে দাঁড়িয়ে আছে, তোমরা তাকে রেখে সামনের দিকে চলে যাচ্ছ, এইভাবে ঢাকা থেকে তোমরা কক্সবাজারের দিকে চলে যাচ্ছ। তোমাদের স্যার দেখতেছে তোমরা এই দিকে চলে যাইতেছো, আর তোমরা দেখছো স্যার এই দিকে চলে, স্যারের কাছে কি তোমরা এই দিকে গতিশীল, ঠিক আছে। তোমরা তো নিজেকে স্থির ভাবছিলে, কিন্তু তোমরা তো তোমাদের স্যারের কাছে আবার গতিশীল। তার মানে কি এক্ষেত্রে আমরা প্রসঙ্গবিন্দু কি পাইলাম? গতিশীল পাইলাম, ঠিক আছে। তোমরা নিজেকে স্থির পাইবা, স্যার তোমাদের স্যারকে গতিশীল ভাবছিলাম, ঠিক আছে। আবার তোমরা তোমাদের স্যার কি পাইলো? সে নিজেই স্থির, তোমরা ওইভাবে সামনের দিকে গতিশীল। তো এখানে আমরা কি পাইলাম? এখানে পাইলাম যে প্রসঙ্গবিন্দুটা গতিশীল। এখানে আমরা কি পাইলাম? আবার প্রসঙ্গবিন্দু একবার স্থির পাইলাম, একবার গতিশীল পাইলাম, একবার স্থির পাইলাম, একবার গতিশীল পাইলাম। তোমাদের মনে হয়েছে তোমরা তোমাদের থেকে তোমাদের স্যার পিছন দিকে চলে যাচ্ছে, গাছপালাগুলো পিছনে চলে যাচ্ছে, কিন্তু আবার তোমাদের স্যারের মনে হচ্ছে তোমরা এইভাবে তার সামনে দিয়ে এইভাবে ট্রেনে করে চলে গেলা, ঠিক আছে, ঢাকা থেকে কক্সবাজার। এই যে খেয়াল করো, এখানে কি একবার তোমার মনে হচ্ছে তুমি স্থির, কিন্তু তোমার স্যারের কাছে তো তুমি স্থির না, তুমি গতিশীল। তার মানে কি এখানে প্রসঙ্গবিন্দু স্থির গতিশীল দুইটাই পাইলাম আমরা, 1 আর ঘটনা 2। তো চলো এটাকে আমরা হচ্ছে ক্লিয়ার করার জন্য আমরা হচ্ছে আরেকটা ঘটনা জানবো যে আসলেও প্রসঙ্গবিন্দু স্থির নাকি গতিশীল, এটা আমরা কি ধরে নিব। চলো সেটা নিয়ে আচ্ছা, তো এই যে প্রসঙ্গবিন্দু স্থির নাকি গতিশীল, এটা নিয়ে নবম শ্রেণী তোমাদের যে তাহসান স্যার, সে হচ্ছে নবম শ্রেণীতে যে গতি অধ্যায় যেদিন পড়াইতেছিল, সেদিন প্রসঙ্গবিন্দু পড়ানোর সময় এই নবম শ্রেণীর কিছু শিক্ষার্থীর মাঝে তুমুল ঝগড়া বেজে যায়, তারা তর্ক বিতর্কে জড়ায় যায়, ঠিক আছে। তো সেই তুমুল ঝগড়া, নবম শ্রেণীর শিক্ষার্থীর মাঝে তুমুল ঝগড়া বা তর্ক বিতর্ক থেকে আমরা শিখে নিব যে প্রসঙ্গবিন্দুটা আসলেও স্থির নাকি গতিশীল, ঠিক আছে, সেটা আমরা শিখে নেব। চলো এটা মজার একটা ঘটনা, চলো তো আমরা সেই ঘটনা শুরু করি। তো ঘটনার প্রথম পর্যায়ে, ঠিক আছে, শুরু হয়েছে কাকে দিয়ে? বুশরা আর রাহাত, বুশরা আর রাহাতকে দিয়ে আমাদের প্রথম ঘটনা শুরু হয়েছে। তখন বুশরা নামের একটি মেয়ে বলল যে তোমাদের তাহসান স্যার যখন প্রসঙ্গবিন্দু পড়াইতেছিল, তখন বুশরা নামের একটি মেয়ে
হুট করে দাঁড়িয়ে বলল, স্যার পৃথিবী পৃষ্ঠের যদি কোনো একটা বস্তুকে আমরা স্থির ধরে নিই, যে কোনো বস্তুকে যদি আমরা স্থির ধরে নিই স্যার, তাহলে কেমন হয়? স্যার বললো, যেমন উদাহরণস্বরূপ বলো। তখন সে উদাহরণ দিল যে মাউন্ট এভারেস্ট, আর আরেকটা দিছে কি, যে বুর্জ খলিফা। একটা দিছে মাউন্ট এভারেস্ট, ঠিক আছে। তখন সে উদাহরণ দিছে কি, মাউন্ট এভারেস্ট আর হচ্ছে বুর্জ খলিফা। কি, বুর্জ খলিফা, এই যে বুর্জ খলিফা টাওয়ার আর মাউন্ট এভারেস্ট। স্যার এই দুইটাকে যদি আমরা স্থির ধরে নিই বা অন্য যে কোনো কিছুকে, যাক সে বেশ উদাহরণ দিছে। পাহাড় তো নড়াচড়া করে না, বুর্জ খলিফা যে জায়গায় আছে সেই জায়গায় দেখবো, সে তার চলে যাবো না, ঠিক আছে। তখন সে বললো, স্যার এই মাউন্ট এভারেস্ট আর বুর্জ খলিফাকে যদি আমরা স্থির ধরে নিই তাহলে কেমন হয়? একটা স্থির বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ধরে নিই তাহলে স্যার কেমন হয়? তখন ঠিক তখনই অভিযোগ সুরে রাহাত, এই যে আমাদের যে মিস্টার রাহাত, তিনি বলে উঠল, স্যার সে তো পৃথিবী পৃষ্ঠের কোনো একটা বস্তুকে স্থির ধরছে। পৃথিবী তো স্থির না, পৃথিবী তো স্থির না, সে তো নিজের অক্ষের উপর ঘুরতেছে। পৃথিবী তো নিজের অক্ষের উপর ঘুরতেছে, এখানে তো পৃথিবী নিজেই স্থির না। তাহলে পৃথিবী পৃষ্ঠের, এইভাবে পৃথিবী পৃষ্ঠে, যেটা পৃথিবী পৃষ্ঠ, ঠিক আছে, এখানে এটা লাইক আছে, এভাবে দাঁড়ায় আছে, বুর্জ খলিফাটা ধরো দাঁড়ায় আছে, ঠিক আছে। তাহলে পৃথিবী নিজেই যদি স্থির না হয়, পৃথিবী পৃষ্ঠে থাকা এই যে বুর্জ খলিফা বা এই মাউন্ট এভারেস্ট, এগুলা স্থির হয় কিভাবে? এইগুলাও ঘুরতেছে, পৃথিবী যেহেতু নিজের অক্ষের উপর ঘুরতেছে, পৃথিবীর সাথে সাথে কি এই বুর্জ খলিফাগুলোও ঘুরতেছে। তার মানে কি স্যার, মাউন্ট এভারেস্ট আর বুর্জ খলিফা কি না, স্থির না, এটাকে স্থির বিন্দু বা স্থির প্রসঙ্গ কাঠামো ধরা যাবে না, এটাও ঘুরতেছে। আচ্ছা চলো, ঠিক আছে, মিস্টার হাতের কথাও ঠিক আছে, পৃথিবীতে আসলেও স্থির না, সে তো ঘুরতেছে, নিজ অক্ষের উপর ঘুরতেছে, ঠিক আছে। চলো বুঝলাম, মিস্টার হাতের কথাও ঠিক আছে। চলো এবার দেখি যে কারা রাহাতের পর বর্ষার পর কারা তর্ক বিতর্ক জড়াইছে। আচ্ছা, রাহাতার বর্ষার পর তর্ক বিতর্ক জড়াইছে আরো দুইজন মহৎ ব্যক্তি। এদের নাম হচ্ছে কি, এর নাম হচ্ছে কি শিশির আর সিয়াম, ঠিক আছে। এই নামগুলা কারোর সাথে মিলে গেলে তোমরা আবার কেউ মাইন্ড করো না, ঠিক আছে। এটা মজার ঘটনা, একটু মজা নিয়ে তোমরা পড়ো, হ্যাঁ। তখন শিশির মহাশয়, এই হচ্ছে আমাদের কি শিশির মহাশয়, এ হচ্ছে কি শিশির মহাশয়, আমাদের এ হচ্ছে আমাদের শিশির মহাশয়। আমাদের শিশির মহাশয় বলল, স্যার তাহলে যদি আমরা পৃথিবীর কেন্দ্রকে স্থির ধরে নিই, এই যে পৃথিবীর কেন্দ্র, এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র, লিখে দিই, এটা হচ্ছে কি পৃথিবীর কেন্দ্র। স্যার তাহলে যদি আমরা পৃথিবীর কেন্দ্রকেই স্থির ধরে নিই তাহলে স্যার কেমন হয়? কারণ পৃথিবী তো নিজের কেন্দ্র থেকেই তো নিজ অক্ষে ঘুরে, কেন্দ্র করে এই যে তার কেন্দ্রবিন্দুটা, সেটাকে কেন্দ্র করে তো পৃথিবী নিজ অক্ষে ঘুরে, ওই বিন্দু তো আর নড়াচড়া করে না। আমরা যখন খেয়াল করো, আমরা যখন কম্পাস দিয়ে একটা বৃত্ত আঁকাই, এভাবে যখন একটা বৃত্ত আঁকাই, ঠিক আছে, ওই বৃত্ত তার নড়াচড়া করে না, আমাদের হচ্ছে এই পাশটা আমরা এই করি। স্যার আমরা যদি পৃথিবীর কেন্দ্রটাকে স্থির ধরে নিই তাহলে স্যার কেমন হয়? কারণ কেন্দ্র তো একদম স্থির, সেটাকে কেন্দ্র করে না পৃথিবী নিজ অক্ষের উপর ঘুরে, ঠিক আছে। শিশির মহাশয় নিজের খুব বেশ বুদ্ধিমান প্রমাণ করার জন্য এই কথা বলল। ঠিক তখনই আমাদের যে শ্যাম মহাশয় আছে, ঠিক আছে, আমাদের শ্যাম মহাশয়, খেয়াল করো, আমাদের শ্যাম মহাশয় বলল, স্যার পৃথিবী স্থির, পৃথিবী নিজেও তো স্থির না, সে ঠিক আছে নিজের কেন্দ্রে, নিজের যে কেন্দ্র সেটাকে কেন্দ্র করে অক্ষ বরাবর ঘুরতেছে, ঠিক আছে, কিন্তু পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলো তো সূর্যকে কেন্দ্র করে ঘুরে। কি, সূর্যকে কেন্দ্র করে ঘুরে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে। তাহলে পৃথিবী যদি সূর্যকে কেন্দ্র করে ঘুরে, তাহলে এই যে পৃথিবী যে কেন্দ্র এখানে, এটা ধরো আমাদের পৃথিবী, ঠিক আছে, এটা পৃথিবী, তাহলে যে পৃথিবীর কেন্দ্রটা, ঠিক আছে, সেটা আবার কীভাবে স্থির, সেটাও তো ঘুরতেছে। পৃথিবী যদি এইভাবে ঘুরে যদি এখানে আসে, ঘুরে পৃথিবী তো সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে, পৃথিবী যদি খেয়াল করো এইখানে যদি আসে কখনো, তাহলে পৃথিবীর কেন্দ্রটাকে এখানে থেকে যাবো, পৃথিবী এখানে আসবো, শুধু পৃথিবী এখানে আসলো, তার কেন্দ্র এখানে রয়ে গেল, এমন তো হবো না। পৃথিবী সহ পৃথিবীর কেন্দ্র সহ এখানে আসবো, তার মানে কি কেন্দ্র ছিল এখানে, আয়সা বললো এখানে, স্যার এটা হবে না, পৃথিবীর কেন্দ্র স্থির না, সেটাও গতিশীল, ঠিক আছে। সিয়াম মহাশয়ের কথা যে পৃথিবীর কেন্দ্র স্থির না, সেটিও গতিশীল, কারণ পৃথিবীর সহ অন্যান্য গ্রহ তো সূর্যের কেন্দ্র করে ঘুরতেছে, তার মানে কি পৃথিবীর যে কেন্দ্রবিন্দু, ঠিক আছে, সেটাও ঘুরে এক জায়গা থেকে আরেক জায়গায় গেতাছে, পৃথিবীর কেন্দ্র কি না, স্থির না,
পৃথিবীর কেন্দ্রও কি না, স্থির না। তো এটা ছিল কি আমাদের সিয়াম মহাশয়ের কথা। এবার সিয়াম মহাশয়ের কথার পর এবার যুক্তি তর্ক বিতর্কে জড়াই গেছে কে, দুইজন স্টুডেন্ট। একজনের নাম হচ্ছে আমাদের, হ্যাঁ, একজনের নাম হচ্ছে ধরে নাও ফাহাদ, আর আরেকজনের নাম হচ্ছে কি আরাফাত। দুইজন স্টুডেন্ট, একজন ফাহাদ আর একজন আরাফাত। তো ফাহাদ মহাশয়, ঠিক আছে, ওই যে আমাদের যে সিয়াম মহাশয় বলছিল যে সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো ঘুরে, তাহলে স্যার আমরা সূর্যের স্থির ধরে নিই, তাহলে কেমন হয়? নিজের বেশ বুদ্ধিমান ভাবছিল। কি ভাবছিল? বেশ বুদ্ধিমান ভাবছে। ভাইবা বলছে যে স্যার তাহলে যদি আমরা সূর্যের এই কেন্দ্রবিন্দু বা স্থির বিন্দু বা প্রসঙ্গ কাঠামো ধরে নিই তাইলে কেমন হয়? ঠিক আছে, এটা ছিল তার কথা। কারণ স্যার সূর্যকে কেন্দ্র করে তো অন্যান্য গ্রহ উপগ্রহ অন্যান্য গ্রহগুলো ঘুরতেছে, যেমন পৃথিবী সহ অন্যান্য গ্রহগুলো। তাহলে স্যার আমরা সূর্যের এই আমরা হচ্ছে কেন্দ্রবিন্দু বা স্থির বা হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো ধরে নিই। তখনই এই যে আরাফাত মহাশয়, ঠিক আছে, তখনই আমাদের এই যে আরাফাত মহাশয় সে বলে উঠল, স্যার তাহলে তো সূর্যও স্থির না, আমাদের যে গ্যালাক্সি আছে যাকে বাংলায় বলে ছায়াপথ, ইংরেজিতে বলে মিল্কওয়ে, ঠিক আছে, সেখানে তো হচ্ছে এই সূর্য সহ অন্যান্য গ্রহগুলা সেখানে ঘুরতেছে। যদি ঘুরে তাহলে তো সূর্যও তো স্থির না, সূর্য যেহেতু গ্যালাক্সিতে ঘুরতেছে, সূর্য কি করতেছে? গ্যালাক্সিতে ঘুরতেছে, এই যে গ্যালাক্সি এখানে ঘুরতেছে, তাহলে তো স্যার এটাও তো স্থির না। তাহলে সূর্য কেমনে স্থির হয়? ঠিক আছে, আমাদের ফাহাদ মহাশয় নিজের বুদ্ধিমান প্রমাণ করবার দিকে বলছিল স্যার সূর্যকে তাহলে আমরা স্থির ধরে নিই, যেহেতু সূর্যকে কেন্দ্র করে অন্য গ্রহগুলো ঘুরে। তখন আরাফাত মহাশয় বললো, স্যার সূর্যও তো স্থির না, সে তো আমাদের গ্যালাক্সিতে ঘুরতেছে। সূর্য পৃথিবী যাই থাক অন্যান্য গ্রহগুলো তো আমাদের গ্যালাক্সিকে করে ঘুরতেছে, আমাদের গ্যালাক্সিতে গিয়ে ঘুরতেছে, তাহলে সূর্য কেমনি স্থির হয়? তাহলে যখন এদের ঝগড়া একটু শেষ হইল, ঠিক তখনই কি গলাটা একটু ভেঙে গেছে আমার। এটা মজার টপিক। তোমরা হচ্ছে যারা এই 2000, এটা কত চলতেছে 2025, যারা 2026 সালে যারা নবম শ্রেণীতে উঠবা, তোমরা হচ্ছে আমাদের সাথে এভাবে একদম প্রতিটা টপিক ধরে ধরে সময় নিয়ে শেষ করতে পারো। প্রতিটা টপিক ধীরে ধীরে জানা হয়ে যাবে। একদম প্রতিটা টপিক, প্রতিটা বিষয় আমরা ধরে ধরে শেষ করব। 2026 সালে যারা নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা আমাদের সাথে ধরে ধরে ধৈর্য নিয়ে এই টপিকগুলো শেষ করতে পারো। এটা তোমাদের পরে অনেক উপকার দিবে, কারণ তোমাদের কাছে তো সময় আছে। তো একটু সময় নিয়ে আমরা প্রতিটা বিষয় শেষ করি। তো যখনই আমাদের ফাদার আরাফাত মহাশয়ের ঝগড়া শেষ হবে, সে বলছিল গ্যালাক্সিতে ঘুরে, তখন রাইসা নামের একজন মেয়ে এই গ্যালাক্সিকেও এই প্রসঙ্গবিন্দু স্থির নাকি গতিশীল সেই যুক্তিতর্কে জড়াইতে যাবে। ঠিক আছে, এই রাইসা কি করবে? এই গ্যালাক্সিকে, ঠিক আছে, এই যুক্তিতর্কে জড়াইতে যখনই যাবে তখনই তোমাদের যে তাহসান স্যার রেগে গিয়ে বলছে, থামো, অনেক হয়েছে, আর না। এই সামান্য একটা বস্তুকে যদি আমরা স্থির নাই ধরতে পারি, আমরা যদি একটা প্রসঙ্গবিন্দু নাই বের করতে পারি, তাহলে আমরা অন্য একটা বস্তুর অবস্থান কিভাবে বের করব? অন্য একটা বস্তুর গতি বা স্থিতি আমরা কিভাবে নির্ধারণ করব যদি আমরা একটা বস্তুকে স্থির ধরতে না পারি? এটা তোমাদের কে বলছে? তাহসান স্যার বলতেছে যে আমরা যে একটা বস্তুকে স্থিরই ধরতে না পারি, যদি আমরা একটা ন্যূনতম একটা প্রসঙ্গবিন্দু বা প্রসঙ্গ বস্তু যদি আমরা বের করতে না পারি, তাহলে আমরা অন্য একটা বস্তুর অবস্থান বা অবস্থা কিভাবে নির্ণয় করব? আমরা সাধারণত একটা প্রসঙ্গবিন্দু বের করার জন্য বুশরার বলা সেই যে মাউন্ট এভারেস্ট বা একটা পৃথিবী পৃষ্ঠের কোনো বস্তু থেকে শুরু করে তোমরা গ্যালাক্সি পর্যন্ত চলে আসছো, তাও একটা স্থির বিন্দু তোমরা বের করতে পারো নাই, তাহলে আমরা অন্য একটা বস্তুর অবস্থা বা অবস্থান কিভাবে বের করব? তাহলে শোনো, এখন আসল কথা হচ্ছে যে পৃথিবীতে বা এই মহাজগতে কোনো কিছুই একদম স্থির বা একদম গতিশীল না। একদম স্থির বা কি একদম গতিশীল না। ঠিক আছে, এই কথাটা বুঝো। আমরা এরকম যুক্তিতর্কে জড়াবো না, স্থির নাকি গতিশীল, প্রসঙ্গ কাঠামো স্থির নাকি গতিশীল, আমরা এই যুক্তিতর্কে জড়াবো না। ঠিক আছে, আমরা প্রকৃত কোনো স্থির বিন্দু বা স্থির প্রসঙ্গ কাঠামো খুঁজতে গেলে কত ঝামেলায় পড়ে যাব।
খুঁজতে গিয়ে দেখো কত ঝামেলায় গেছি, এই একদম জাস্ট একটা মাউন্ট এভারেস্ট আর বুর্জ খলিফা থেকে শুরু করে গ্যালাক্সির মতো চলে গেছি আমরা। কোথায় চলে গেছি? গ্যালাক্সি পর্যন্ত। তাও আমরা একটা স্থির বিন্দু পাই নাই। তাহলে অন্য আর একটা বস্তুর অবস্থা বা অবস্থান নির্ণয় করবো কীভাবে? আমরা তাহলে যুক্তিতর্কে জড়াবো না, শুধু কাজের প্রয়োজনে আমাদের আশেপাশের কোনো একটি স্থির বস্তু বা বিন্দুকে স্থির বস্তু বা বিন্দুকে স্থির বস্তু বা বিন্দুকে ধরে নিয়ে প্রসঙ্গবিন্দু ধরে নিয়ে কি প্রসঙ্গবিন্দু বলে ধরে নেব। এখানে বিন্দু বানাম ভুল আছে, খেয়াল করো। প্রসঙ্গবিন্দু বলে ধরে নিয়ে অন্য একটা বস্তুর অবস্থা, গতি, স্থিতি পরিমাপ করতে পারলেই হলো। ঠিক আছে, আমরা হচ্ছে প্রসঙ্গবিন্দুকে সবসময় কী ধরবো? স্থির ধরবো। এই পৃথিবী ঘুরলেও ঠিক আছে, আমরা প্রসঙ্গবিন্দুটাকে আমরা কী ধরবো? স্থির ধরবো। পৃথিবীর কোনো একটা বস্তুকে আমরা স্থির ধরবো। যাই হোক, প্রসঙ্গবিন্দুটাকে আমরা সবসময় কী ধরবো? স্থির ধরবো। একটা স্থির বস্তুকে আমরা প্রসঙ্গবিন্দু ধরে নিয়ে অন্য একটা বস্তুর অবস্থান বা অবস্থা আমরা কী করবো? নির্ণয় করব। ঠিক আছে, প্রসঙ্গবিন্দু স্থির নাকি গতিশীল সেটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। আমরা আর এই পৃথিবীর পৃষ্ঠের একটা বস্তু মানে কি বুর্জ খলিফা থেকে শুরু করে আমরা গ্যালাক্সিতে যাব না। আমরা কাজ চালানোর জন্য জাস্ট একটা বস্তুকে স্থির ধরে নিব। ঠিক আছে, স্থির ধরে নিয়ে অন্য একটা বস্তুর অবস্থা আর অবস্থান নির্ণয় করতে পারলেই আমাদের চলে যাবে। তো ধন্যবাদ আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আজকের এই ক্লাসটি আমাদের সাথে করলা। আমাদের স্বপ্ন শিক্ষা একাডেমির সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ। আমাদের হচ্ছে এটা কি গেল? আমাদের হচ্ছে ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার, এটা আমরা থিওরি পড়তেছি। ঠিক আছে, থিওরি লেকচার 1। ঠিক আছে, আমাদের থিওরি লেকচার ক্লাস 1। ঠিক আছে, থিওরি ক্লাস 1। আজকের ক্লাস আমাদের হচ্ছে এই পর্যন্তই। ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টারে থিওরি লেকচার ক্লাস আজকে আমাদের এই পর্যন্তই। আর হচ্ছে আমরা আমাদের চ্যানেলে প্রতিটা অধ্যায়ের জন্য আমরা একটা ফুল প্লে লিস্ট আনবো। প্রতিটা অধ্যায়ের জন্য আমরা একটা ফুল প্লে লিস্ট আনবো, যেখানে প্রথম দিকে আমরা কি করব? প্রথম দিকে আমরা একদম যে কয়টা টপিক আছে সেই টপিকগুলো আমরা থিওরি লেকচার ক্লাসে বইয়ের প্রতিটা টপিক আমরা শেষ করব। প্রতিটা টপিকের জন্য আলাদা আলাদা ভিডিও আমরা আনবো, আমরা থিওরিগুলো শেষ করব। যখন থিওরি শেষ হবে আমরা এই থিওরি পরে যতগুলো সূত্র পাবো, আমরা একটা ভিডিওতে সেই সূত্রগুলো প্রয়োগ সম্পর্কে আমরা জানবো। কোন সূত্র কোথায় কখন ব্যবহার করতে হবে আমরা সেটা শিখবো। তারপরে সূত্রগুলো শেখা শেষ হলে আমরা পরে কয়েকটা ভিডিও আমরা এমসিকিউ সমাধান করব, যে কোন টপিক থেকে কয় টাইপের আমাদের এমসিকিউ আসে, কোন টপিক থেকে কয়টা সৃজনশীল আসে। তো আমরা পরের ভিডিওগুলোতে সেগুলো শিখবো। আমাদের সূত্র বোঝা শেষ হলে আমরা কি করব? সূত্র যখন বোঝা শেষ হবে আমরা তখন সৃজনশীল করব, যে কোন টপিক থেকে কোন টাইপের সৃজনশীল প্রশ্ন তারা করে থাকে। আমরা কয়েকটা ভিডিওতে সৃজনশীলগুলো শেষ করব। সৃজনশীল যখন শেষ হবে তখন আমরা এমসিকিউ করব। ঠিক আছে, তখন আমরা এমসিকিউ করব, কোন টপিক থেকে কোন টাইপের এমসিকিউগুলো আসে আমরা সেগুলো ধরে এভাবে একটা ফুল প্লে লিস্ট বানাবো তোমাদের জন্য। ঠিক আছে, যারা তোমরা 2026 সালে এসএসসি যারা 9-10-এ ভর্তি হবা, 2026 সালে যারা 9-এ ভর্তি হবা, তারা আমাদের সাথে এভাবে ধরে শেষ করতে পারো। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। এখন তোমরা হচ্ছে চলে যেতে পারো। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের এই রকম ফুল প্লেলিস্ট ভিডিও পাইতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখো, এবং আমাদের ভিডিওগুলো তোমাদের বন্ধুর কাছে বা যারা আছে নবম দশম শ্রেণীতে পড়ে তাদের কাছে তোমরা শেয়ার করে দিও। ঠিক আছে, শেয়ার করে দিও। আমরা হচ্ছে তোমাদের জন্য কাজ করতেছি। তো তোমরা চলে যেতে পারো। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।